আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজ উপন্যাসের ৮৬তম পর্ব। মোতালেবের পা বারবার ফসকে যাচ্ছে। তিনি ভয় পাচ্ছেন, যদি কেউ টের পেয়ে যায় তখন কি হবে। তিনি ঘামছেন, হাতও কাঁপছে। পথে এক দুজন লোকের সাক্ষাৎ পেয়ে তিনি নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলেন। তিনি জানেন না কার লাশ নিয়ে তিনি পথ পাড়ি দিচ্ছিলেন। বারবার মনে হচ্ছে বস্তার ভেতর থেকে লাশটি বের হয়ে এসে তার গলা চেপে ধরবে, রক্ত চুষে খাবে। চিরচেনা পথঘাট তার পরিত্যক্ত মনে হচ্ছে। নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই উৎকর্ণ হয়ে উঠছেন বারবার। আটপাড়া ছেড়ে নোয়াপাড়ায় আসেন। রাস্তার দুই ধারে গাছগাছালি, তারপর যতদূর চোখ যায় বিস্তীর্ণ ক্ষেত। তিনি হাঁপিয়ে উঠেছেন, ভয়ে বুক চাপ অনুভব করছেন। আজমপুর যেতে পথে থানা পড়ে। থানার সামনে দিয়ে তিনি কি করে যাবেন যদি কেউ বুঝে যায়? তাই চিন্তায় রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। ভয়ে রক্ত হিম হয়ে গেছে। তিনি ক্লান্ত হয়ে গাড়ি থামালেন। মিনিট ছয়েক পথের ধারে বসে বিড়ি ফুঁকলেন। ভয় কিছুতেই কাটছে না। বুকের ভেতর একটা যন্ত্রণা শুরু হয়েছে। টাকার লোভে এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। তিনি ভাবলেন, ও বাড়িতে তো এই কাজ করার অনেক মানুষ আছে, তাকে কেন এই কাজ দেওয়া হলো? এই লাশের সাথে কি কোনো বড় বিপদ জড়িত? মোতালিবের লাশের মুখ দেখার কৌতূহল জাগলো। তিনি চারদিকে দেখে বস্তার মুখ খুললেন। বেরিয়ে আসে চেনা শ্যামবর্ণের মুখখানা, গলায় গাঢ় দাগ, চোখে মুখে আঁচল। মোতালিব ভয়ে কান্না করে দিলেন। এই মেয়েটাকে তিনি সন্ধ্যাবেলায় দেখেছেন জলজ্যান্ত, এখন মৃত। তিনি বুকে হাত দিয়ে বসে পড়েন। বাতাস ও পাতার ঘর্ষণে সৃষ্ট শব্দে তিনি চমকে ওঠেন। প্রস্রাবের বেগ বেড়ে যায়, চোখের পলকে লুঙ্গি ভিজে যায়। তিনি নিজের কাজে নিজে লজ্জিত হন। লজ্জা ভয় সব মিলিয়ে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে। আজমপুর যেতে আরো 2 ঘন্টা লাগবে। এতক্ষণ তিনি এই লাশ নিয়ে কিছুতেই বেঁচে থাকতে পারবেন না। মোতালিব দ্রুত বস্তার মুখ বেঁধে ফেললেন। আরেকটু এগিয়ে নোয়াপাড়া শেষ মাথায় পৌঁছালেন। সেখানে ক্ষেতের পাশে ঘন ঝোপঝাড় রয়েছে। এখানে সহজে কারোর আসার কথা নয়। ঝোপঝাড়ের ভেতরে ছন বিছিয়ে সেখানে বস্তাটি রাখলেন। তারপর বস্তার উপর আরো ছন দিয়ে দ্রুত জায়গা ছাড়লেন। সকাল 9টা বাজে। পূর্ণার হদিস মেলেনি। পূর্ণা লাপাত্তা এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রেমা ঘরে বসে কান্নাকাটি করছে। মৃদুলও আসেনি। বাসন্তী ও প্রান্ত এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তাদের সাথে আরো কয়েকজন রয়েছে। সবাই মিলে পূর্ণাকে খুঁজছে। পদ্মজা নানা বাড়ির মানুষজন বলতে পদ্মজার নানু আর প্রতিবন্ধী হিমেল বেঁচে আছে। তারা দুজনেই অনেকদিন ধরে পদ্মজার খালার বাড়ি ঢাকাতে আছে। গ্রামের কাছে আত্মীয় বলতে আর কেউ নেই। হাওলাদার বাড়িতে তো পূর্ণা নেই। পদ্মজা মগার কাছে যখন শুনলো পূর্ণা আমিরের সাথে দেখা করতে গিয়েছিল, তাৎক্ষণিক পদ্মজা আমিরকে খুঁজে সে পাতাল ঘরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু চাবি না থাকার কারণে যেতে পারেনি। চিন্তায় তার মাথা ব্যথা উঠে গেছে। মজিদ গ্রামের বাইরে ছিলেন। তিনি ভোররাতে ফিরেন। রিদওয়ান ঘরে বেঘরে ঘুমিয়েছে। দুজনের মধ্যে কারো বিরুদ্ধে শক্ত প্রমাণ নেই, তবে পদ্মজার সন্দেহের তালিকায় দুজনকেই রেখেছেন। বাকি রইল খলিল আর আমির হাওলাদার। তারা দুজন রাত থেকে চোখের বাইরে আছে। দুজনের সাথে মুখোমুখি হতে হবে। পদ্মজার ধারণা পূর্ণা বন্দী হয়েছে। তাকে ভয় দেখানোর জন্য এরা পূর্ণাকে বন্দী করেছে। পদ্মজা সরাসরি মজিদ এবং রিদওয়ানকে সকালে প্রশ্ন করেছে। দুজনই উত্তর দিয়েছে তারা জানে না। আমিরের সাথে সাক্ষাৎ হলেই নিশ্চিত হওয়া যাবে। বেলা 9:30টায় আমিরের দেখা মিলে। তার পুরনো ঢিলা সাদা রঙের পায়জামা আর ফতুয়া, অনেক পুরনো কাপড়। হাঁটার তালে ফতুয়া দুলছে। সে সোজা আলো ঘরে আসে। মগার হাতে একটা নীল খাম আর একটা ছোট কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই কাগজে আলমগীর ভাইয়ার ঠিকানা আছে। ঠিকানায় এই খাম পৌঁছে দিবি। মগা বাধ্যের মতো মাথা নাড়ালো। যে ঠিকানা লেখা আছে সেই ঠিকানায় পৌঁছাতে মগার 16 ঘন্টা লাগবে। আমির চারপাশে দেখে বলল, মরে গেল এই খাম অন্য কারোর হাতে দিবি না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা হবি। আচ্ছা। আমির ঘুরে দাঁড়ায় চলে যেতে। মগা ডাকলো, ভাই। আমির তাকালো। মগা বলল, পূর্ণায় রাইতে তোমার লগে দেখা করতে আইছিল না?
আমির চোখ ছোট ছোট করে ফেললো, বলল, না তো, কেন? মগা উসখুস করে বলল, পূর্ণারে খুঁজা পাইতেছি না কাইল থাইক্কা। আমির সোজা হয়ে দাঁড়ায়। সে মগাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় পদ্মজা। পদ্মজা আমিরের উদ্দেশ্য বলল, আমার নিজের দাসী বানাতে আমার বোনকে পথ করেছেন আপনি। পূর্ণা কোথায়? পদ্মজার কণ্ঠে তেজের আঁচ পাওয়া যায়। সে রাগান্বিত। আমির আশ্চর্য হয়ে গেল। সে পাল্টা প্রশ্ন করলো, আমি কি করে জানবো? পূর্ণা তোমার কাছে গিয়েছিল না? মগা বলল, ভাই, পূর্ণারে নিয়া বাড়ি যাইতেছিলাম, তখন পূর্ণাই পথে থাইমা কইল তোমার লগে দেখা করব, পরে নাকি তুমি হ্যারে বাড়িতে নিয়ে আইবা। আমির একবার পদ্মজাকে দেখলো, তারপর মগার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তারপর এই বাড়িতে আইছিল মনে কয়। তুই কোথায় ছিলি? মগা মাথা নত করে বলল, বাজারে। আমির চিন্তায় পড়ে যায়। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার সাথে তো পূর্ণার দেখা হয়নি। মগা, তুই পূর্ণাকে নিজের চোখে দেখেছিস এই বাড়িতে ঢুকতে? মগা না সূচক মাথা নাড়ালো। আমির দ্রুত গেটের দারোয়ানের মুতালিবের কাছে যায়। মুতালিব পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়, কাচুমাচু হয়ে দাঁড়ায়। আমির মুতালিবকে প্রশ্ন করলো, পূর্ণা গতকালকে বেরিয়ে যাওয়ার পর আবার বাড়িতে আসছিল? মুতালিব কোনো রকম দ্বিধা ছাড়া মিথ্যা কথা বললেন, না, আহে নাই তো। পদ্মজা থমকায়। এতক্ষণ ভেবেছিল পূর্ণা বোধহয় আমিরের হাতে বন্দি আছে, কিন্তু পূর্ণা নাকি আসেই নাই। আমির বাইরে বেরিয়ে যায়। পদ্মজা মিনিটের পর মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। পূর্ণার পরিয়ে দেওয়া কালো শাড়িটা এখনো তার গায়ে জড়িয়ে আছে। লতিফা ও রিনু পদ্মজার পিছনে এসে দাঁড়ায়। তখন গেটের ভেতর এসে প্রবেশ করে বিপর্যস্ত প্রান্ত। সে সঙ্গে নিয়ে এসেছে পদ্মজার জন্য মৃত্যুর সংবাদ। হেমলতার হাতে বানানো শীতল পাটির উপর শুয়ে আছে পূর্ণা, পা থেকে গলা অব্দি চাদর দিয়ে ঢেকে রাখা। পদ্মজা মোড়ল বাড়িতে পা রাখতেই সবাই তার দিকে তাকালো। মানুষের ভিড় জমেছে। নোয়াপাড়ার গরিব ঘরের এক ছোট মেয়ে প্রতিদিন ভোরে রান্নার জন্য শুকনো পাতা কুড়ায়। বস্তা ভরে শুকনো পাতা নিয়ে বাড়ি ফেরে। সঙ্গে থাকে তার ছোট ভাই। দুজন মিলে নিত্যদিনের মতো আজও পাতা কুড়াতে বের হয়েছিল। ঝোপঝাড়ে ছনের স্তূপ দেখে তারা খুব অবাক হয়। রান্নার কাজে ছন খুব ভালো কাজ করে। তারা ছন সংগ্রহ করতে গিয়ে একটা ভারী বস্তা আবিষ্কার করে। বস্তার মুখ খুলে দুজনই ভয় পেয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনা গ্রামে ছড়িয়ে দেয়। গ্রামের কয়েকজন পূর্ণাকে চিহ্নিত করে, তারপর নিয়ে আসে আটপাড়ায়। পূর্ণার লাশ মোড়ল বাড়িতে নিয়ে আসতে আসতে পুরো গ্রাম পূর্ণার মৃত্যুর খবর জেনে যায়। মোড়ল বাড়িতে কত রকম মানুষ উপস্থিত হয়েছে, তাও পদ্মজার কাছে চারপাশে জনমানবহীন লাগছে। তার চোখ শুষ্ক। প্রেমা বুক ফাটিয়ে কাঁদছে বাসন্তী ও প্রান্ত। তারা পারলে জোর করে পূর্ণাকে জাগিয়ে তোলে। পদ্মজা ধীর পায়ে পূর্ণার মাথার কাছে এসে বসলো। পূর্ণার আঁচড় কাটা মুখটা জুড়ে গুচ্ছে গুচ্ছে মায়া। পদ্মজা এক হাতে ছুঁয়ে দেয় পূর্ণার মুখ, তারপর মৃদু সুরে ডাকলো, পূর্ণা, পূর্ণা রে। পূর্ণা সাড়া দেয় না। সে এখন মৃত একটি লাশ মাত্র, যে কিছুক্ষণের মধ্যে মাটির নিচে চিরজীবনের জন্য চলে যাবে। পদ্মজা চোখ ঘুরিয়ে চারপাশ দেখলো। তাকে কেমন যেন দেখাচ্ছে। পদ্মজা চারিদিকে তাকিয়েও কোনো মানুষ দেখতে পেল না, অথচ তার চারপাশে মানুষজনের মেলা বসেছে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। পূর্ণার আঙ্গুলে চুল পেঁচানো। পদ্মজা সময় নিয়ে চুল থেকে পূর্ণার আঙ্গুল মুক্ত করলো। অনেক লম্বা একটা চুল, মেয়ে মানুষের চুল। পূর্ণা মৃত্যুর পূর্বে কোনো মেয়ের চুল টেনে ধরেছিল তা স্পষ্ট। পদ্মজা পূর্ণার কপালে চুমু দিল, তারপর আবার আদরে সুরে ডাকলো, পূর্ণা, বোন আমার, তোর আপা ডাকছে, তোর পদ্মজা আপা। পূর্ণা আর সাড়া দিবে না, কোনোদিন দিবে না। তার দুরন্তপনা জীবনের জন্য থেমে গেছে। পদ্মজা বিশ্বাস করতে পারছে না। সে অস্থির হয়ে ওঠে, একটু দূরে সরে বসে। তার নিঃশ্বাস এলোমেলো এবং ভারী। বুকের ভেতর তোলপাড় বয়ে যাচ্ছে। তার মস্তিষ্কের স্নায়ু নিয়ন্ত্রণ হারাচ্ছে।
সে হামাগুড়ি দিয়ে আরেকটু দূরে সরে যায়, মাথার হাত দিয়ে বসে, তারপর আরেকটু দূরে সরে যায়। এভাবে যেতে যেতে অনেক দূর চলে যায়। মানুষ তাকে হাঁ করে দেখছে। কিছুক্ষণ দূরে বসে থেকে চট করে উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে পূর্ণার কাছে আসে। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে চারপাশে দেখলো। কি অদ্ভুত, সে এখনো কাউকে দেখতে পাচ্ছে না, শুধু বাসন্তী, প্রেমা ও প্রান্তকে দেখছে। আর দেখছে ঘুমন্ত পূর্ণাকে। পদ্মজা পূর্ণার কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার সুন্দর চাঁদ, আজ তোর বিয়ে। মৃদুল, মৃদুল ভাই কোথায়? সে কি আসেনি? পদ্মজা চারপাশে চোখ বুলিয়ে মৃদুলকে খুঁজলো। যখন সে মৃদুলকে খুঁজতে লাগলো, তখন তার চোখে পড়লো অনেক অনেক মানুষ এসেছে। এত মানুষ কখন এলো? মৃদুল কোথায়? পদ্মজা মৃদুলকে খুঁজতে উঠে দাঁড়ায়। মানুষের ভিড়ে ঢুকে সে মৃদুলকে খুঁজতে থাকে। আমির দূরে দাঁড়িয়ে আছে, তার বুক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে এলোমেলো হয়ে যাওয়া পদ্মজাকে দেখছে। পদ্মজা বুকের ভেতর যে সহ্য ক্ষমতা পুষে রেখেছিল, আজ সেটা ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে পদ্মজা নিজের মধ্যে নেই, একটুও কাঁদছে না। আমিরের ইচ্ছে হচ্ছে পদ্মজাকে বুকের সাথে জড়িয়ে রাখতে, যেন সে হাউমাউ করে কাঁদতে পারে, কিন্তু সেই ইচ্ছে প্রকাশের দুঃসাহস আমিরের নেই। সে এগিয়ে এসে পূর্ণার মুখের দিকে তাকালো। পূর্ণা খুন হয়েছে শুনে আমির, রিদওয়ান, খলিল আর মজিদকে সন্দেহ করেছিল, কিন্তু আমিরের জানা মতে এরা এত বড় ভুল করবে না। তারা কখনো ঝোপঝাড়ে লাশ ফেলবে না, তারা নদীতে ভাসিয়ে দেয় যাতে প্রমাণ মুছে যায়। কিন্তু পূর্ণার শরীরে এখনো অগণিত প্রমাণ পাওয়া যাবে। একজন কুখ্যাত অপরাধী হিসেবে আমি নিশ্চিত এমন বোকামি একমাত্র প্রথম খুন করা কেউই করবে, অথবা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশ গুম করার সে বোকা। অলন্দপুরে তারা ছাড়া আর কে হতে পারে? বাসন্তীর হাতের নাড়াচাড়ায় পূর্ণার পায়ের চাদর সরে যায়। তার এক পায়ের নূপুর দেখে আমিরের গায়ের পশম দাঁড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। তার চোখের রং পাল্টে যায়, চোয়াল শক্ত হয়ে আসে। এবার সে নিশ্চিত এই কাজ কারা করেছে। আমির দ্রুত পায়ে সবার অগোচরে মোড়ল বাড়ি ছাড়ল। তার গন্তব্য আজিদের বাড়ি। মৃদুল, সে আজ বেজায় খুশি। ট্রলার নিয়ে এসেছে বউ নিতে, সাথে এসেছে মা বাবা সহ আত্মীয় স্বজন। গতকাল তার আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। জুলেখা প্রথম রাজি হননি। যখন দেখলো মৃদুল সত্যি তাদের ছেড়ে চলে যাচ্ছে, তখন তিনি হার মানলেন। বললেন তিনি এই বিয়েতে রাজি। তিনি ছেলের বিয়েতে থাকতে চান, আর কাছের কয়েকজনকে নিয়ে তারপর বউ আনতে যেতে চান। আত্মীয়দের নিয়ে তৈরি হতে হতে রাত হয়ে যায়। তারপর নিজেদের ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের উদ্দেশ্যে। জুলেখা এখনো গাল ফুলিয়ে বসে আছেন। তিনি মন থেকে এই বিয়েতে রাজি নন। মৃদুলের তাতে যায় আসে না, তার মা বাবা বিয়েতে থাকছে এটাই অনেক। আটপাড়ার খালে এসে ট্রলার থামে। খাল থেকে পূর্ণাদের বাড়ি যেতে মিনিট 5 লাগে। উত্তেজনায় মৃদুলের বুক কাঁপছে, তার ঠোঁটে হাসি লেগেই আছে। যে কোনো কথায় সে হাসছে। ট্রলার থেকে নামার সময় একটা কালো ব্যাগ হাতে তুলে নেয়। মৃদুলকে ব্যাগ নিতে দেখে তার এক ভাই বলল, আরে ব্যাটা, ব্যাগ আমার কাছে দে, তুই জামাই মানুষ। মৃদুল দিতে রাজি হলো না। এই ব্যাগে থাকা প্রতিটি জিনিস লাল, সে নিজে পূর্ণার জন্য পছন্দ করে কিনেছে। ব্যাগের সবকিছু দিয়ে আজ পূর্ণাকে সাজাবে। সে নিজের হাতে এই ব্যাগ পূর্ণার হাতে দিতে চায়। মৃদুল নাছোড়বান্দা, তার ভাই তার সাথে তর্ক করে পারল না। মৃদুল খুশির জোয়ারে ভাসছে। সে সবার আগে আগে হেঁটে যায়। মিনিট 2 হাঁটার পর মোড়ল বাড়ির সামনে এসে সে ভিড় দেখতে পেল। মৃদুল অবাক হলো। গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হলো নাকি? নিজে নিজে উত্তর খুঁজে নিল, দাওয়াতই হতে হবে। পূর্ণা কত পাগল! মৃদুল হাসলো, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল বাড়ির কাছাকাছি এসে। বাড়ি থেকে কান্নার সুর ভেসে আসছে। জুলেখা বললেন, বাড়ির ভেতর কান্দাকাটি হইতেছে না? মৃদুল চুপসে গেল। মনে মনে প্রশ্ন করলো, পদ্মজা ভাবির সাথে আবার কিছু হলো নাকি? সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে মানুষজনকে ঠেলে ঠুলে পূর্ণার লাশের সামনে এসে দাঁড়ায়।
পূর্ণার লাশ দেখে চোখ বন্ধ করে ফেললো। খুশিতে মাথা নষ্ট হয়ে গেল নাকি? চোখ কিসব দেখছে? মৃদুল আবার চোখ খুললো। পূর্ণাকে পা থেকে মাথা অবধি দেখলো। পূর্ণার পায়ে এখনো আলতা লেগে আছে। কাদামাখা লাল টুকটুকে দুটো পা। এই পায়ে হেঁটে দৌড়ে তার কাছে আসার কথা ছিল না, অথচ কেমন নিস্তেজে হয়ে শুয়ে আছে পূর্ণা। মৃদুল তার হাতের ব্যাগটা বুকের সাথে জড়িয়ে ধরে পূর্ণার মাথার কাছে চলে আসে। পূর্ণার মাথাটা নিজের কোলে নিয়ে ছলছল চোখে সবার দিকে তাকায়। বাসন্তী মৃদুলকে দেখে আরো জোরে কাঁদতে থাকলেন। ঘটনাটা বুঝতে মৃদুলের অনেক সময় লাগে। সে পূর্ণার গালে আলতো করে থাপ্পড় দিয়ে পূর্ণাকে ডাকলো। ভালোবাসার মানুষের সাথে সংসার করার আশায় পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে, কিন্তু সে মানুষটি নাকি মৃত। মৃদুল অবাক চোখে তার মা বাবাকে দিকে তাকায়। কেমন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দেয়, লাশের আশপাশ থেকে সবাইকে সরে যেতে বলে। মৃদুল বোকা বোকা চোখে পুলিশদের দিকে তাকায়। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বললে মৃদুল পূর্ণাকে অনুরোধ করে বলল, পূর্ণা, এই পূর্ণা, উঠো, আমার শেষ কথাটা রাখো, উঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আইছি। মৃদুল দ্রুত ব্যাগের চেইন খুলল। তার হাত পা কাঁপছে। এসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতর কিসের এত শব্দ? সে ব্যাগ থেকে লাল টুকটুকে বেনারসি বের করলো। তারপর সেই বেনারসি পূর্ণার গায়ে জড়িয়ে দিয়ে পূর্ণাকে বলল, আমার যে ঘরে সংসার পাতাম সেই ঘর আমি সাজায় আইছি পূর্ণা, সুন্দর কইরা সাজায় আইছি। পুলিশ তাড়া দিচ্ছে। কেউ ছোঁয়ার আগে লাশ তারা নিয়ে যাবে পরীক্ষার জন্য। খুন হওয়া লাশ ছোঁয়ার অনুমতি নেই, কিন্তু মৃদুল ঝাপটে ধরে রেখেছে পূর্ণাকে। পদ্মজা দূরে বসে আছে, হাঁটুতে থুতুনি ঠেকিয়ে মৃদুলকে দেখছে। তার ঠোঁটে হাসি লেগে আছে, যেন সত্যি মৃদুল বিয়ে করতে এসেছে আর বিয়ে হচ্ছে। মানুষগুলো একবার পদ্মজাকে দেখছে, আরেকবার মৃদুলকে। মৃদুলের বাবা মৃদুলকে বলে পূর্ণাকে ছেড়ে দিতে। মৃদুল আরো শক্ত করে ধরে। সে বিড়বিড় করছে, পূর্ণাকে কানে কানে কিছু বলছে। যখন দুজন লোক মৃদুলকে টেনে তুলতে নিল, মৃদুল চিৎকার করে কেঁদে দিল, পূর্ণা, আমার পূর্ণা, তুমি উঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা, চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরো কি কি আছে না সব বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইবা সবাই, আমি বিয়া করব আম্মা। আম্মা, আম্মা পূর্ণারে উঠতে কও। আম্মা, ওরে কারা মারছে? আম্মা। মৃদুলের পাগলামি দেখে ভরকে যান জুলেখা। এত বড় ছেলে কেমন হাউমাউ করে কাঁদছে। তিনি দৌড়ে মৃদুলকে পাশে আসান। মৃদুল জুলেখাকে দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষরে বিয়া করা যায় না? আমারে বিয়া দাও আম্মা, তারপর একলগে কবর দাও। আমি ওরে সারা কেমনে থাকবো আম্মা। মৃদুল পূর্ণাকে বেনারসি দিয়ে পেঁচিয়ে ফেলে। তাকে মানুষজন খামচে ধরেও আটকাতে পারছে না। সে পূর্ণাকে শাড়ি দিয়ে পেঁচিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রাখে। তার দুই হাত টেনে ছোটাতে চেষ্টা করে সবাই, কিন্তু পারছে না। মৃদুল কিছুতেই পূর্ণাকে ছাড়বে না। আকাশের মালিক যেন নিজ দায়িত্বে মৃদুলের উপর শক্তির ভান্ডারের সব শক্তি ঢেলে দিয়েছেন। এভাবে চলতে থাকলে লাশ পচে যাবে, তদন্ত ঠিকঠাক হবে না। একজন পুলিশ হাতের লাঠি দিয়ে মৃদুলের পিঠে আঘাত করলো। মৃদুল তাও তার কাজে অটল থাকে। সে হাউমাউ করে কাঁদছে, পূর্ণাকে চিৎকার করে ডাকছে, বুক ফেটে যাচ্ছে তার। সে পূর্ণার মাথায় চুমু দিয়ে পূর্ণাকে ডাকলো আর তিনবার বলল, কবুল, কবুল, কবুল। আমি কবুল কইছি পূর্ণা, তুমি কও। সবাই শুনছে আমি কইছি। সবাই শুনছেন না? এখন তুমি কও। পূর্ণা, আমার এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারেও সাথে নিয়ে যাও। মৃদুল মানুষজনের মুখের দিকে তাকিয়ে বলল, আমারেও সবাই কবর দাও। পূর্ণার লগে কবর দেন, দিবেন আপনারা? আমি কবুল কইছি না? অর্ধেক বিয়ে তো হইয়া গেছে না? মৃদুল কাঁদতে কাঁদতে হাসলো। জুলেখা কান্না শুরু করেছেন। মৃদুলের এমন পাগলামি তিনি সহ্য করতে পারছেন না। ছেলেটা পাগল হয়ে গেল নাকি? তার কলিজার টুকরা এমন করে কাঁদছে কেন? কিসের অভাব তার? নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি মৃদুলকে সুখী দেখতে চান। তিনি মনে মনে চাইছিলেন অলৌকিক কিছু হোক, মেয়েটা জেগে উঠুক।
মৃদুল হাসুক। মৃদুলের পিঠ ছিঁড়ে যাচ্ছে আঘাতে আঘাতে। তারা সবাই উন্মাদ এক প্রেমিককে আঘাত করছে যেন পূর্ণাকে ছেড়ে দেয়, কিন্তু মৃদুল তো ছাড়বে না। সে কিছুতে ছাড়বে না। মৃদুল পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই কালি, কালি কইছি তো, গুস্সা করো আমার সাথে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, চাইয়া দেখো একবার, আসমানের পরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার। হাসো পূর্ণা, হাসো। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পর মৃদুলের থেকে পূর্ণাকে সরানো যায়। মৃদুল বন্দি পাখির মতো ছটফট করছে। সে পায়ে মাটি খুঁড়ছে, সবাইকে অনুরোধ করছে তাকে ছেড়ে দিতে। চিৎকার করার কারণে মৃদুলের গলার রগ ফুলে লাল হয়ে যায়। মানুষের টানা হেঁচড়ায় তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে গেছে। নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে উন্মাদ হয়ে ত্যাগ করে সে সর্বসুখ, ত্যাগ করে সকল প্রকার চাওয়া পাওয়া, স্বপ্ন, আশা। এমনও হয়। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 87তম পর্ব। আকস্মিক থাপ্পড়ে রিদওয়ানের ঠোঁট দুটি কেঁপে ওঠে প্রচন্ড আক্রোশে। সে দাঁতে দাঁত চেপে ক্ষোভ আড়াল করে। মজিদ হাওলাদার টেবিলে থাপ্পড় দিয়ে চাপা সুরে বললেন, এমন বোকামি কি করে করলি? এখন কে বাঁচাবে? রিদওয়ান মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পূর্ণার খবরটা শোনার পর থেকে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। পূর্ণার শরীরে অগণিত প্রমাণ রয়েছে যা রিদওয়ানের জন্য বিপজ্জনক। মোতালিব যেখানে সেখানে ফেলে চলে আসবে জানলে সে এই দায়িত্ব দিত না, কিন্তু যা হওয়ার তো হয়েই গেছে। এখন তাকে একমাত্র মজিদ বাঁচাতে পারেন। খলিল মেয়ে যাওয়ার গলায় বলল, ভাইজান, ও বুঝে নাই, না বুঝা কইরা ফেলছে। মজিদ চেয়ারে বসলেন, জগ থেকে ঢকঢক করে পানি খেয়ে বললেন, যা করছে করছেই, কিন্তু শেষ কি বোকামিটা করলো? লাশ কেউ ঝোপে ফেলে আসে? রিদওয়ান মুখ খুলল, আমি মোতালিব কাকারে বলছিলাম লাশটা আজমপুর হাওরে ফেলে আসতে। রিদওয়ানের কথা যেন আগুনে ঘি ঢালালো। মজিদ উঠে দাঁড়ালেন। রিদওয়ানের পিঠে এক নাগাড়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে খিটখিটে বললেন, তুই চুপ থাক হারামজাদা। রিদওয়ান হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। মজিদ খলিলের দিকে তাকিয়ে বললেন, এখন এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? খলিল চট করে উঠে দাঁড়ালেন। মজিদ মাথার টুপিটা ঠিক করে রিদওয়ানকে বললেন, তুইও আয় সাথে। রিদওয়ান পথ আটকে বলল, কাকা, একটা কথা ছিল। আবার কি বলবি তুই? গতকাল রাতে ভাঙ্গা ফটকের বাইরে ইয়াকুব আলী আর তার ছেলেকে দেখেছি। মজিদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। ইয়াকুব আলী শিক্ষিত মার্জিত একজন ব্যক্তি, যিনি ইসলামের আদর্শ চলাফেরা করেন, নিজের সর্বত্র বিলিয়ে দেন গরিবের দুঃখীদের, কিন্তু মজিদকে টেক্কা দিয়ে মাতব্বরি পদটা ছিনিয়ে নিতে পারেননি। তবে তিনি ক্ষমতাবান ব্যক্তি। মজিদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তার আছে। গত 4 বছর ধরে এই মহান ব্যক্তির মুখোমুখি মজিদকে হতে হচ্ছে। 4 বছর আগে ইয়াকুব আলী সৌদিতে ছিলেন। সৌদি থেকে এসে সিদ্ধান্ত নিয়েছেন জনসেবা করবেন। এই লোক তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে মানে তো বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। মজিদ আন্দাজ করে নিলেন সেদিনের সমাবেশের ঘটনা থেকে ইয়াকুব আলীর কিছু সন্দেহ হয়েছে। তিনি রিদওয়ানের দিকে তাকিয়ে রাগ সুরে বললেন, বিপদের জাল চারিদিকে, তার মধ্যে তুই আবার আরেকটা অঘটন ঘটালি। রিদওয়ান প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, আপনি পূর্ণার ব্যাপারটা সামলান, আমি বাকিগুলো সামলে নেব। রিদওয়ানের উচ্চারিত প্রতিটি শব্দ মজিদের গায়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। তিনি কটাক্ষ করে বললেন, তুই আমার করবি? অপমানে রিদওয়ানের মুখটা থমথমে হয়ে যায়। সে খলিলের দিকে তাকায়। খলিল চোখের দৃষ্টি ফিরিয়ে নেন। মজিদ রাগে ফুঁসছেন। তিনি মেঝেতে থুতু ফেলে বেরিয়ে পড়লেন। মজিদের সাথে খলিলও বেরিয়ে গেলেন। রিদওয়ান অনেকক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। তারপর জগের পানি দিয়ে মুখ ধুয়ে বেরিয়ে পড়ল। রিনু আলোকঘর ছেড়ে দৌড়ে অন্দরমহলে চলে আসে। সে আলোকঘর ঝাড়ু দিতে গিয়েছিল। তারপর মজিদ, খলিল ও রিদওয়ানের কথা শুনেছে। বাড়িতে আমিনা আর আলো আছে। লতিফা পদ্মজার সাথে গিয়েছে। রিনু রান্নাঘরে এসে 4-5 গ্লাস পানি খেলো। তার বুক কাঁপছে। সে বাকহারা। পূর্ণাকে রিদওয়ান আর খলিল খুন করেছে, এটা শুনে তার মাথা ভন ভন করছে।
আজিদের বাড়ির আঙ্গিনা শূন্য, কাউকে দেখা যাচ্ছে না। আমির চারপাশে চোখ বুলিয়ে সোজা ঘরের ভেতর ঢুকে পড়ল। আসমানি হঠাৎ আমিরকে দেখে ভ্যাবাচেকা খেয়ে যায়। সে নিজেকে ধাতস্থ করার পূর্বে আমির তার গলা চেপে ধরল। আসমানি আকস্মিক ঘটনায় হতভম্ব। সে দ্রুত আমিরের হাত চেপে ধরে। আমির দাঁতে দাঁত চেপে বলল, একটা মিথ্যে বললে সোজা নরকে পাঠিয়ে দেব। আসমানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না। এক্ষুনি বুঝি দম বেরিয়ে যাবে। তার মুখ দিয়ে ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ বেরিয়ে আসে। আমির আসমানের হাঁটুতে লাথি দিয়ে আসমানিকে মাটিতে ফেলে দেয়। তারপর চুলের মুঠি ধরে শক্ত করে আসমানি কাশতে থাকে। হৃৎপিণ্ড আরেকটু হলে ফেটে যেত, শ্বাসনালী ছিঁড়ে রক্ত বেরিয়ে আসতো। তার মনে হচ্ছে সে নতুন জীবন পেয়েছে। আসমানি জোরে জোরে নিঃশ্বাস নেয়। রাগে আমিরের কপালে রক ভেসে উঠেছে। পারলে সে আসমানিকে পিষে ফেলে। আমির গলা আওয়াজ নিচু করে বলল, পূর্ণার সাথে কি হয়েছিল? আসমানির চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে আমিরকে যতটুকু চিনে গতকালই আন্দাজ করতে পেরেছিল আমির দ্রুত সব ধরে ফেলবে, কিন্তু এত দ্রুত ধরে ফেলবে ভাবেনি। আসমানি কথা বলার জন্য উদ্যত হলে তখন আমির হুমকি দিল, একটা অক্ষর মিথ্যে বললে এখানেই পুঁতে যাব, সত্য বলার সুযোগ দেব না। আমিরের কথা শুনে ভয় পেয়ে যায় আসমানি। 2 বছর আগের কথা, তাদের দলের একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আমির সেই বিশ্বাসঘাতককে যেখানে ধরেছিল সেখানেই মাটি খুঁড়ে পুঁতে এসেছিল। আসমানি কাঁদো কাঁদো হয়ে বলল, চুল ছাড়ো, কইতাছি। আমির আরো শক্ত করে ধরে। আসমানি আর্তনাদ করে উঠল। সে যত সময় নেবে তত বেশি অত্যাচারিত হবে, তাই দ্রুত সব বলে দিল। আমির আসমানিকে ছেড়ে দেয়। ঘরের দরজার সামনে এসে দাঁড়ান মালেহা বানু। তিনি আজিদের মা এবং আসমানির শাশুড়ি। আমির চলে যেতে উঠে দাঁড়ায়। আসমানি তড়িৎ গতিতে বলল, কিছু খাইয়া যাও। আমির শুনেও না শোনার ভান করে মালেহা বানুর পাশ কাটিয়ে চলে গেল। মালেহা বানু অবাক চোখে আসমানিকে দেখছেন। মাতাব্বরের ছেলে তার ছেলের বউকে মারল কেন? তিনি প্রশ্ন করতে গিয়েও করলেন না। তীব্র কৌতূহল চাপা দিয়ে দরজা ছেড়ে নিজের ঘরে চলে গেলেন। শফিক আমিরের হাতে খুন হওয়ার পর মালেহা বানু অসুস্থ হয়ে পড়েন। তিনি জানেন শফিক নিখোঁজ। আসমানি এবং আজিজ শফিকের পরিণতি জানে। তারা কেউ শফিককে হারিয়েও এতটুকু ব্যথিত নয়। পাপের রাজত্বে প্রয়োজনে সহযোগী পাওয়া যায়, আপনজন নয়। মালেহা বানু এ সম্পর্কিত কিছুই জানেন না। তিনি সবসময় নীরব, পাড়া ঘুরে বেড়াতে পছন্দ করেন। 2 ছেলে অর্থ উপার্জন করছে, এই তো অনেক। তিনি রানীর মতো আছেন, আর কি লাগে? তার রাগটা আসমানের উপর। আসমানের সাথে শফিকের দৃষ্টিকটু ঘেঁষাঘেঁষি তিনি অনেকবার দেখেছেন। এ নিয়ে কথা শুনতে গেলে শফিক ও আজিদ দুজনই ক্রুদ্ধ হতো। তাই তিনি অনেকদিন হলো আসমানের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আজিদের সাথে দেখা হয়। আজিদ আমিরকে দেখে বলল, শুনলাম পূর্ণা নাকি খুন হয়েছে। আমির উত্তর দিল না। সে আজিদকে এড়িয়ে যায়। আজিদ ঘাড় ঘুরিয়ে আমিরের উপর কটমট করে তাকায়। সে তার বড় ভাই শফিকের কথা শুনে এদের সাথে যুক্ত হয়েছিল। সেখানে দেখা হয় আসমানির সাথে। আসমানি সুন্দরী, রূপের ঝলকে পুরুষ মানুষকে কাজ করার ক্ষমতা তার আছে। আজিদ মাঝে মধ্যে পাতালে যেত, তাও আসমানির সাথে সময় কাটানোর জন্য। আসমানি একাধারে পাতালের প্রতিটি পুরুষের সাথে রাত কাটাতো। আজিদ প্রথম অবাক হয়েছিল, একটা মেয়ে কি করে এতটা খারাপ হতে পারে। তারপর অবশ্য জেনেছে আসমানি তার জন্মদাত্রীর মতো হয়েছে। আমিরের দাদি নূরজাহানের সঙ্গী হিসেবে তার একজন বান্ধবী ছিল। সেই বান্ধবীর মেয়ে আসমানি। মায়ের পেশা মেয়ে পেয়েছে। আসমানি 16 বছর বয়স থেকেই তার গ্রামে কুকীর্তি করে বেরিয়েছে। গ্রামের সালিশে যখন তাকে গ্রাম থেকে বের করে দিল, তখন মজিদ হাওলাদার তার আমির হাওলাদার আসমানিকে আজিদের গলায় ঝুলিয়ে দিল। আজিদ এমন একটা মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে সংকোচ করেছিল, কিন্তু তার বড় ভাই বিয়েটা সমর্থন করে। এখানে আজিদের আর কিছু বলার ছিল না। সে আসমানিকে বিয়ে করে। তবে ইদানিং একটা বাচ্চার জন্য আজিদের মন কাঁদে।
আসমানের কখনো বাচ্চা হলে সে মানতে পারবে না এই বাচ্চা তার। এ নিয়ে সে যন্ত্রণায় আছে। মনে মনে হাওলাদার বাড়ির আর মৃত শফিকের উপর ক্ষিপ্ত সে। গত কয়দিন ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে মজিদের অনুমতি নিয়ে সে আরেকটা বিয়ে করবে। আজিজ সোজা কলপারে চলে আসে। আজ বিকেলে তাকে রওনা হতে হবে। মালেহা বানুর অসুস্থতা বেড়েছে, শহরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সময় বোধহয় রাত 9টা। আমির অন্দরমহলে না গিয়ে সোজা আলোকঘরে প্রবেশ করলো। গাঢ় অন্ধকারে আলোকঘর ডুবে আছে। চারদিকে এতটাই নির্জন যে মনে হচ্ছে মৃত নেমে এসেছে চারদিকে। খলিল মজিদ বাড়িতে নেই, তারা লোক দেখানো ভালো মানুষিতেও ব্যস্ত। দুজনের মোড়ল বাড়ির অভিভাবক হয়ে উঠেছে, কিন্তু আমির জানে তারা প্রমাণ লুটপাটে ব্যস্ত। প্রমাণ নষ্ট করা তাদের বা হাতের কাজ। আমির বিছানা হাতড়ে বালিশের নিচ থেকে দেয়াশলাই বের করে হারিকেন জ্বালায়। মগা বিকেলে বেরিয়ে গেছে, তাই আলোকঘরে শুনশান নীরবতা। নয়তো অন্যবার মগার নাক ডাকার শব্দে আলোকঘর টেকা যায় না। আমির তার খয়েরি শার্টের পকেট থেকে একটা লাল ছোট খাম বের করলো। তারপর হারিকেনের সামনে বসলো। পাশের ঘরে ধপ করে শব্দ হয়। আমির সে ঘরে উকি দিয়ে দেখলো বিড়াল ছুটাছুটি করছে। নিশ্চয়ই ইঁদুর দেখেছে। সে হারিকেন নিভিয়ে বাইরে বেরিয়ে আসে। লাল খামটি পায়জামায় পকেটে রাখে। অন্দরমহলের চারপাশে ঘিরে জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। আমি জোনাকি পোকাদের ভিড়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। আজকের দিনটা অন্যরকম হওয়াই কথা ছিল, কিছুটা সুন্দর কিছুটা দুঃখের, অথচ সবটাই শব্দহীন। আমির কিছু একটা ভেবে অন্দরমহলে প্রবেশ করে। লতিফা আমিরকে দেখে দৌড়ে এসে পথ আটকালো। বলল, ভাইজান, পদ্মর কি হইল বুঝতেছি না, কথাবার্তা কয় না। লতিফা চিন্তিত। আমির প্রসঙ্গ পাল্টাতে বলল, আমি থাকবো এখানে, তুই রান্না বসা। কথা শেষ করে উপরে উঠে গেল আমির। লতিফা রান্নাঘরে চলে যায়। আমির আজ পদ্মজার সাথে থাকবে শুনে সে কেন জানি খুব খুশি হলো। পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমির সারাক্ষণ ঘরের ভেতর আঠার মতো লেগে থাকতো। না নিজে বের হতো আর না পদ্মজাকে বের হতে দিত। এ নিয়ে ফরিনা, রানী, নূরজাহান ও আমিনার কত কত কথা ছিল। লতিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। অতীত এত সুন্দর কেন হয়? দ্বিতীয় তলায় উঠতে আমিরের শরীর কাঁটা দিয়ে উঠল। বারান্দা জুড়ে উত্তরে হাওরে বইছে। আকাশের তারা ও অর্ধ চন্দ্রের আলো ছাড়া আর কোনো আলো নেই। এমন একটা পরিবেশে মিনমিনিয়ে কেউ কাঁদছে। বড্ড অচেনা এই কান্না, যেন কোনো অশরীরী শত জনমের দুঃখ একসাথে মনে করে কাঁদছে। আমি দ্রুত পায়ে পদ্মজার ঘরে আসে। ঘরের প্রতিটি কোণা অন্ধকার তলিয়ে আছে। বাতাসে একটা ভারী কান্না ভেসে বেড়াচ্ছে। আমির আন্দাজে বিছানার পাশে এসে দাঁড়ালো। বিছানার পাশে একটা টেবিল আছে। সে টেবিলে হারিকেন থাকে। তার ডয়ারে থেকে আমির দেয়াশলাই বের করে হারিকেন জ্বালালো। ঘাড় ঘুরিয়ে দেখলো দেয়ালে ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসে আছে পদ্মজা। সে কাঁদছে, কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে। তার কারণ কান্না এসে আমিরের বুক ভিজিয়ে দেয়। ও বাড়ির অবস্থা ভালো নেই। প্রেমার গা কাঁপিয়ে জ্বর এসেছে, চোখ খুলে তাকাতে পারছে না। বাসন্তী পড়েছেন বড় কষ্টে। একদিকে পূর্ণার সমাপ্তি, অন্যদিকে প্রেমার গা কাঁপানো জ্বর। মৃদুলের গলা ভেঙে গেছে, বড্ড এলোমেলো হয়ে গেছে সে। বাবা মায়ের বড় আদরের একমাত্র ছেলে, কখনো মায়ের হাতে মার খেয়েছে কিনা সন্দেহ। তার প্রাপ্তি খাতায় সবসময় পরিপূর্ণ ছিল। সে কখনো কষ্টে কাঁদেনি, বাস্তবতা দেখেনি। সোনার চামচে খেয়ে বড় হওয়া আহ্লাদী আদরের ছেলে, তার জন্য এই ধাক্কার মৃত্যুর মতো। সে স্বাভাবিক হতে কত সময় নিবে কে জানে। অথচ সবকিছু ছেড়ে পদ্মজা অন্দরমহলে চলে এসেছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এক জায়গায় সারাক্ষণ বসেছিল, তারপর হুট করে অন্দরমহলে চলে আসে। সাথে খণ্ড খণ্ড মেঘ আষাঢ়ি দুই চোখে জড়ো করে নিয়ে আসে। আমির কথা বলার জন্য যখন উদ্যত হলো, সে টের পেল তার হৃৎপিণ্ডের গতি বাড়ছে। এমন কেন হয়? পদ্মজা কোনো আসমানের চাঁদ যে তাকে ছোঁয়ার কথা ভাবলে আমিরের গলা শুকিয়ে আসে। কয়দিনের দূরত্বে মানুষটির চোখের দিকে তাকাতেও সংকোচ হচ্ছে।
অথচ ফেলে আসা দীর্ঘ 6 বছরের প্রতিটি রাত দুজন দুজনের বুকের সাথে লেপ্টে কাটিয়েছে। কত উছলে পড়া জ্যোৎস্না রাতে তারা ভালোবাসার গল্প রচনা করেছে। আমির রয়েস হয়ে বলল, চলে এলে কেন? পদ্মজা মাথা তুলে তাকালো। পদ্মজার চোখের দৃষ্টিতে আমির এলোমেলো হয়ে গেল। বুক প্রবলভাবে কাঁপতে থাকলো। পদ্মজা দৃষ্টি জাল আষ্টে পিষ্টে বেঁধে ফেলে তাকে। সে বিছানার উপর বসলো। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, অথচ পদ্মজা নির্লিপ্ত। পদ্মজার নাকের নাকফুলটা জ্বলজ্বল করছে। নাকফুলটি বিয়ের পর আমির পরিয়ে দিয়েছিল। নাকফুলে গেঁথে দিয়েছিল জনম জনমের ভালোবাসা। অথচ এখন সেই ভালোবাসা বিষের দানার মতো রূপ নিয়েছে। পদ্মজা এক হাতে মাথা ঠেকিয়ে কাঁদো কাঁদো সুরে বলল, আমি কিছু পেলাম না জীবনে। আব্বার অবহেলা আর নোংরা কথা শুনে কাটিয়েছি 16টা বছর। তারপর আমার মা আমাকে ছেড়ে চলে গেল। সে হচ্ছে আরেক বিশ্বাসঘাতক। সেই লাইনটায় খুব অভিমান প্রকাশ পায়। পদ্মজার গলার জোর বাড়িয়ে বিশ্বাসঘাতক শব্দটি উচ্চারণ করলো। আমির চট করে বলল, উনি বিশ্বাসঘাতক নন। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো 2 হাতে খামচে ধরে মেঝে। আমিরের দিকে রক্ত চোখে তাকায়। তার বুক থেকে আঁচল মেঝেতে পড়ে। সে রাগে দাঁতে দাঁত চেপে আমিরকে বলল, করেছে সবকিছুর জন্য আমার মা দায়ী। সব ভুল আমার মায়ের। সে আমাকে জন্ম দিয়েছে, আমাকে আগুনে ঠেলে দিয়ে নিজে চলে গেছে। ছোট থেকে আমাকে বলে এসেছে সারা জীবন আমার সাথে থাকবে, আমাকে আগলে রাখবেন, যাই হয়ে যাক সব আমাকে বলবে। কিন্তু আম্মা একটা কথাও রাখিনি কোনো কথা। প্রতারক, বিশ্বাসঘাতক, সব দোষ আমার মায়ের, সব দোষ। পদ্মজা অস্থির হয়ে পড়েছে। তার নিঃশ্বাস এলোমেলো। সে বিপর্যস্ত। কাঁদতে কাঁদতে হুট করে আমিরের দিকে তাকিয়ে সে হাসছে। বলল, সবাই কি ভেবেছে আমার কষ্ট দিয়ে কাঁদাবে? আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না বলেও আবার কাঁদতে শুরু করলো। কষ্টের মাত্রা পেরিয়ে গেলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সে তার জীবনের ছোট ক্ষণগুলো বড় করে ভাবতে থাকে, সারাক্ষণ বিলাপ করে আর কাঁদে। পদ্মজার অবস্থা এখন ওরকমই। সে তার চেনা সত্তা থেকে বেরিয়ে পড়েছে। পদ্মজার কান্না শুনে আমিরের মাথা ফেটে যাচ্ছে। সে চিৎকার করে বলতে চাইছে, পদ্মবতী, কান্না থামাও তুমি। আমি সহ্য করতে পারছি না। এত কেন কষ্ট তোমার? তুমি পদ্মবতী নাকি কষ্টবতী? মনের কথা মনে রয়ে গেল। আমির পারল না কিছু বলতে। সে বিছানার মাঝে গিয়ে বসলো। 2 হাত নিজের মাথার চুল টেনে ধরে, ঘন ঘন নিঃশ্বাস নেয়। আত্মগ্লানি তাকে গ্রাস করে ফেলেছে। সে যেন অদৃশ্য কোনো শেকলে বন্দী। পদ্মজা আর্তনাদ বিলাপে ঘুমড়ে কেঁদে ঘরের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমির টের পাচ্ছে বলেই মনে হচ্ছে তার মস্তিষ্কে কেউ যেন রড দিয়ে পিটাচ্ছে। সে জানালার বাইরে তাকায়। রাতের লক্ষ্য তারাতেও যেন বেদনার গুঞ্জন। হৃদয়ের শহর খা খা করছে। ইচ্ছে হচ্ছে অন্যবারের মতো পালিয়ে যেতে, কিন্তু আজ সে পালাবে না। সে পালাতে চায় না। তার ভেতরটা তীর তীর করে কাঁপছে। মোলায়েম বাতাসে ঝংকার রগে রগে শিরশির অনুভূতি হচ্ছে। আমির পদ্মজার দিকে তাকায়। নিজের মাথার চুল আরো জোরে টেনে ধরে। পদ্মজার পা ছড়িয়ে বসলো। দেয়ালের মাথা ঠেকিয়ে চোখ বুজলো। আমির পদ্মজার উপর চোখ রেখে নিজের হাত কামড়ে ধরে। সে নিজেকে নিজে প্রশ্ন করে, সে কি নিজের সিদ্ধান্তে অটল? হ্যাঁ না, একটা সিদ্ধান্তে ব্যবধান মাত্র। তাহলে মনের যুদ্ধে সমাপ্তি। খুব দ্রুত উত্তর আসে হ্যাঁ। মুহূর্তে অদৃশ্য ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়। পৃথিবীর সব ফুল জেগে ওঠে। শান্ত সমুদ্রের ঢেউ যেন বিকট শব্দ তুলে আছড়ে পড়ে তীরে। আমির বিছানা থেকে নেমে পদ্মজার 2 বাহু চেপে ধরে দাঁড় করায়। পদ্মজার দরজার বাইরে তাকিয়ে আছে। তার বারবার হেলুসিনেশন হচ্ছে। একবার পূর্ণাকে দেখছে তো অন্যবার পারিজাকে। দুজনেই রক্তাক্ত অবস্থায় তার সামনে আসে। পদ্মজা খামচে ধরে আমিরের চোখ মুখ, নোকের আঁচড়ে গাল ছেড়ে নেয়। আমির তার 2 হাতে পদ্মজাকে বুকের সাথে চেপে ধরল। পদ্মজা আবার কান্না শুরু করে। আমির পদ্মজাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, একটু শান্ত হও, একটু। পদ্মজা এতক্ষণ আমিরকে টের পায়নি, এখন টের পাচ্ছে। সে এক ঝটকায় আমিরের হাত দূরে সরিয়ে দেয়।
তারপর বিছানার মাঝে গিয়ে বসলো। আমির পদ্মজার সামনে এসে বসে। আমির মুখটা দেখে মনে পড়ে যায় প্রথম দিনের কথা, যেদিন পাতালে আমিরের সাথে প্রথম দেখা হয়েছিল। আমির নগ্ন মেয়েগুলোকে বেল দিয়ে পিটাচ্ছিল। পদ্মজার রক্ত ছলকে ওঠে। তার বোনের সাথেও কি এমন হয়েছে? কিছু বুঝে ওঠার পূর্বে পদ্মজা আমিরের গলা চেপে ধরলো। আমির হকচকিয়ে গেলেও বাধা দিল না। পদ্মজা আমিরের মুখের উপর ঝুঁকে কিছু একটা বিড়বিড় করে, যা অস্পষ্ট। বিড়বিড় করতে করতে শরীরের সবটুকু শক্তি দিয়ে দুই হাতে আমিরের গলা চেপে ধরে। আমির গলায় প্রচন্ড চাপ অনুভব করে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। চোখ বুজতে যন্ত্রণায় চোখ থেকে জল বেরিয়ে আসে। পদ্মজা আমিরের গলা ছেড়ে দিল। দূরে সরে বসলো। আমিরের শুকিয়ে যাওয়া মুখটা দেখে ফিক করে হেসে দিল। তারপর আবার নীরব হয়ে গেল। তার চোখের সামনে ভেসে ওঠে হেমলতার মৃত মুখ, পারিজার মৃত মুখ, পূর্ণার মৃত মুখ। পূর্ণা একটা গাছের সামনে বসে কাঁদছে। এই তো তার চেয়ে মাত্র কয়েক দূরেই সেই গাছটা। পারিজা একটা বাড়ির ছাদে বসে আছে। তার গলা থেকে রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। পদ্মজা থম মেরে সেখানে তাকিয়ে রইল। অদ্ভুত সুরে কেঁদে উঠল। আমির নিজেকে ধাতস্থ করতে সময় নিল। পদ্মজা কান্না থামিয়ে আবার চোখে আয়নার দিকে তাকিয়ে আছে। সে কিছু দেখছে। আমির পদ্মজার কাছে এসে বসে। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে দেয়। পদ্মজার মুখের উপর কয়টা চুল উড়ে বেড়াচ্ছে। আমির অবাধ্য চুলগুলোকে পদ্মজার কানে গুঁজে দিল। পদ্মজার চোখ, নাক, গাল, ঠোঁট পর্যবেক্ষণ করে আমির উকি দিল অতীতে। গল্পটা ভীষণ ব্যক্তিগত। পদ্মজা একবার বিরক্ত হয়ে রাগী সুরে বলেছিল, আরেকটু চুমু দিলে আমি বাড়ি ছেড়ে কিন্তু চলে যাব। আমির পদ্মজার কথায় থমকে যায়। তখন ঢাকায় নতুন নতুন তাদের সংসার। পদ্মজা ভার্সিটিতে পড়েছে। আগামীকাল তার পরীক্ষা, তাই সে পড়ছিল। কিন্তু আমির সেদিন বাড়িতে ছিল আর সারাক্ষণ পদ্মজাকে বিরক্ত করে যাচ্ছিল। পদ্মজার মুখের সামনে গিয়ে একবার নাকে চুমু দেয় তো আরেকবার গালে। বারংবার পদ্মজা পড়ার খেই হারিয়ে ফেলছিল। সে ভীষণ রেগে যায় আর কথাটা বলে ফেলে। আমির তো বরাবরই রাগী। সে তাৎক্ষণিক রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ি ফিরে, তাও পদ্মজার সাথে কোনো কথা বলল না। পদ্মজা তো অবাক। সে কথা বলতে গেলে হ্যাঁ ও ছাড়া আমির কিছু বলে না। পদ্মজা মুখে কিছু বলতে লজ্জা পায়। তাই সে বিভিন্নভাবে আমিরের আকর্ষণ পাওয়ার চেষ্টা করেছে। আমির প্রথম পদক্ষেপে নরম হয়ে গেলেও প্রকাশ করলো না। সে গম্ভীর হয়ে থাকে, চুপচাপ খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। অথচ অন্যবার পদ্মজাকে টেনে নিয়ে যায়, তারপর একসাথে ঘুমায়। আমিরের আচরণে পদ্মজার মনে ব্যথা পায়। একটা কথার জন্য এরকম কেউ করে? পদ্মজার অভিমান বৈঠকখানা বসে থাকে। আমির এদিকে চিন্তিত। রাত বাড়ছে, পদ্মজা আসছে না কেন? সে ভাবলো পদ্মজা এসে ইনিবিনিয়ে কথা বলে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে। তখন সে কিছু একটা চেয়ে বসবে। কিন্তু তার অর্ধাঙ্গিনী তো ঘরেই আসছে না। আমির বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পদ্মজা সোফায় গাল ফুলিয়ে থম মেরে বসে আছে। রাগ ভাঙানোর বদলে উল্টো রাগ করে বসে আছে। কি অদ্ভুত! আমির খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, রাত কয়টা বাজে? কারো খবর আছে? কেউ কি ঘরে যাবে না? পদ্মজা অভিমানী সুরে বলল, কেউ তাকে পাত্তা না দিলে সে কেন যে ঘরে যাবে? আমির হেসে ফেলল। সে পদ্মজার সামনে এসে বসে। পদ্মজার চোখে জল চিকচিক করছে। আমির পদ্মজার হাতে চুমু দিয়ে বলল, কি বাচ্চা বাচ্চা বিয়ে করলাম রে, একটুতে কেঁদে দেয় তো ছেড়ে দিন না। আমিরের চোখ দুটি বড় বড় হয়ে যায়। পদ্মজা এত কথা কবে শিখলো? কি অভিমানী তার! আমির হাসি দীর্ঘ করলো। পদ্মজার মুখের উপর ঝুঁকে বলল, মৃত্যুর আগে ছাড়ছি না। পরপারে যদি আবার দেখা হয় তখনও তোমার পিছু নিব। আমিরকে মুখের উপর ঝুঁকতে দেখে পদ্মজা লজ্জা পেয়ে গেল। ও বাড়ির প্রতিটি ইট তাদের ভালোবাসার সাক্ষী। সবখানে ভালোবাসা লেপ্টে লেপ্টে আছে। আমির বর্তমানে ফিরে আসে। সে রান্নাঘরে যায়। লতিফাকে বলে গরম পানি আর ছোট তোয়ালে নিয়ে আসে। পদ্মজা মাথাটা ভীষণ ব্যথা করছে।
তার চোখ দুটির উপর যেন ভারী পর্দা টানানো। এই জগতের কিছু দেখছে না। সে চোখ বুঝলো তার হাঁটু থেকে পা অবধি কাদা লেগে আছে। আমির ভেজা তোয়ালে দিয়ে পদ্মজার হাত পা মুছে দিল। তারপর লতিফাকে ডেকে আনে। লতিফা পদ্মজাকে দেখে ভয় পেয়ে যায়। সে পদ্মজাকে নিয়ে উদ্বিগ্ন। আমির লতিফাকে বলল, কয়দিনে ঠিক হয়ে যাবে। শোন, তোর সাথে কিছু কথা আছে। লতিফা উৎসুক হয়ে তাকায়। আমির বলল, পদ্মজার যত্ন নিবি। রাধাপুরের রঞ্জন মিয়ারে চিনিস না? লতিফা বলল, চিনি। উনি নিজের হাতে বাদামের তেল বানান, খাঁটি বাদামের তেল। পদ্মজার চুলে বাদামের তেল দেয়। ওনার কাছে থেকে সবসময় বাদামের তেল আনবি। আর ওর পিঠের হাড়ের মাঝে মাঝে ব্যথা হয়, ছোটবেলা কোথাও আঘাত পেয়েছে। যখন ঝুঁকে ঝুঁকে হাঁটবে বুঝবি পিঠের হাড়ে যন্ত্রণা হচ্ছে। তখন ধরে নিয়ে সরিষার তেল ডলে দিবি আর গরম সেঁক দিবি। 3 বেলা নিজ দায়িত্বে জোর করে খাওয়াবি। আর পিঠের দিকে কিন্তু খেয়াল রাখবি অবশ্যই। লতিফা জানে না তাকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে। সে প্রশ্নও করলো না, বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা আবার মিনমিনিয়ে কাঁদছে। অস্পষ্ট সুরে পূর্ণাকে ডাকছে। লতিফা পদ্মজার শাড়ি ও বিছানার চাদর পাল্টে দিল। শাড়ি পাল্টানোর সময় যখন পদ্মজা অর্ধনগ্ন, তখন সে লতিফাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পূর্ণা, পূর্ণা বোন আমার। লতিফা চমকে গেল। তাকে পদ্মজা পূর্ণা বলছে কেন? পদ্মজার কান্না শুনে আমির ছুটে ঘরে আসে। পদ্মজা আমিরকে দেখে টেবিল থেকে হারিকেন নিয়ে তার উপর ছুঁড়ে মারে। তারপর চিৎকার করে বলল, খুনি, ধর্ষক, জানোয়ার, জানোয়ার। পদ্মজার চিৎকারে অন্দরমহল কেঁপে ওঠে। হারিকেনের কাচের উপর ব্যবহৃত প্লাস্টিক আলাদা হয়ে গিয়েছিল, তাই পদ্মজা চিকন চিকন তার দিয়ে সেটি জোড়া দেয়। তারের একাংশ খাড়া হয়েছিল। সেই খাড়া অংশ আমিরের চোখের পাশে ঢুকে পড়ে। আরেকটু হলে চোখ গলে যেত। সঙ্গে সঙ্গে আমির মেঝেতে বসে পড়ল। 2-3 ফোঁটা রক্ত বেরিয়ে আসে। লতিফা হন্তদন্ত হয়ে ছুটে আসে। পদ্মজা রাগে কিরমির করতে করতে চাদর ছুঁড়ে ফেলে মাটিতে। আমির লতিফাকে বলল, পদ্মজাকে দেখ তুই। তারপর সে অন্য চোখে পথ দেখে সোজা কলপারে চলে যায়। চোখের পাশে আঘাত পেলেও চোখের ভেতর ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। খলিল রিদওয়ান সবেমাত্র বাড়ি ফিরেছে। এসেই পদ্মজার চিৎকার শুনে। পদ্মজার চিৎকার কোনো স্বাভাবিক মানুষের মতো না। তাছাড়া তারা দুজনই পদ্মজাকে ও বাড়িতে কাঁদতে দেখেনি, অস্বাভাবিক আচরণ করতে দেখেছে। খলিল রিদওয়ানকে বলল, এই সেরি পাগল হয়ে গেল নাকি? রিদওয়ান হেসে বলল, আরো আগে হওয়ার কথা ছিল আব্বা। আমিরকে কলপারে দৌড়ে যেতে দেখে রিনুও পিছনে যায়। সে কল চাপে। আমির উন্মাদদের মতো চোখে পানি দিতে থাকে। তার চোখ জ্বলে যাচ্ছে। যাক, সে তো এটাই চায়। হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত সব ছারখার হয়ে যাক। পদ্মজা লতিফার হাত খামচে ধরে। তার চোখ মুখ অদ্ভুত দেখাচ্ছে। সে চাপা সুরে প্রশ্ন করলো, আমার বোনকে কে খুন করেছে? কার আদেশে হয়েছে? পদ্মজার চাহনি দেখে মনে হচ্ছে লতিফা যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে পদ্মজা তাকেও খুন করে ফেলবে। লতিফা পদ্মজার সাথে বাড়ি ফেরার পর রিনু লতিফার কাছে ছুটে আসে। সে যা যা শুনেছে সব লতিফাকে বলে। লতিফা এখন সব জানা সত্ত্বেও বলতে চাইছে না। সে বলল, শাড়িটা আগে পিন্দ, ঠান্ডা লাগবো। পদ্মজা লতিফার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সে লতিফার হাত খামচে ধরে রাখা অবস্থায় বলল, কি জানো তুমি? বলো আমাকে। যতক্ষণ লতিফার মুখ থেকে কিছু না শুনবে ততক্ষণ লতিফার হাত পদ্মজা ছাড়বে না। তার নখ লতিফার হাতের চামড়া ভেদ করছে। লতিফা সংক্ষেপে দ্রুত সব বলল। সব শুনে পদ্মজা লতিফার হাত ছেড়ে নিজের হাত নিজে খামচে ধরে। মুখ দিয়ে ই জাতীয় শব্দ করে রাগে কাঁপতে থাকে। লতিফা ভয় পেয়ে যায়। সে পদ্মজার মাথায় হাত রাখে। পদ্মজা সেই হাত এক ঝাটকায় সরিয়ে দেয়। লতিফা দূরে সরে আসে। পদ্মজা শূন্যে তাকিয়ে নিজের স্থির করলো। তারপর চুপচাপ শাড়ি পরে শুয়ে পড়ে। লতিফা ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসলো। ঘন্টাখানেক পার হওয়ার পর আমির ঘরে আসে। আমিরকে দেখে লতিফা বেরিয়ে যায়। আমির এক চোখে ঝাপসা দেখছে। সে ধীর পায়ে পদ্মজার পায়ের কাছে এসে বসলো। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখে আবিষ্কার করলো পুরো ঘর জুড়ে গাঢ় বিষাদের ছায়া। এই ঘরে আনন্দরা আসে না অনেক দিন। আমির দীর্ঘশ্বাস ছেড়ে পদ্মজার পায়ের আঙ্গুল ফুটিয়ে দিল। কাঁদতে ইচ্ছে করছে তার, ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। মৃদুলের মতো হাউমাউ করে যদি কান্না করা যেত।
আমির ঠোঁট কামড়ে ধরে। দুই গাল বেয়ে আষাঢ়ের বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে পদ্মজার দুই পা স্নান করে। তাদের জীবনের সব সুর ছন্দ এক থাবায় কে ছিনিয়ে নিল? কেন হলো না দীর্ঘ সংসার? তবে কেন হয়েছিল পাপ পবিত্রের মিলন? শূন্যে অভিযোগ তুলেও উত্তর মেলে না। আমির তার চোখের জল মুছে ফেলল। তারপর পদ্মজার পাশে গিয়ে শুয়ে পড়ে। একবার ভাবলো পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরবে, তারপর আবার ভাবলো যদি পদ্মজার ঘুম ভেঙে যায় পাশেও শুয়ে থাকতে পারবে না, তাই চুপচাপ দূরত্ব রেখে শুয়ে থাকে। শেষ রাতে পদ্মজার ঘুমের মধ্যে কেঁদে ওঠে। সে স্বপ্নে শুধু রক্ত দেখছে, রক্তের সাগর, রক্তের নদী, রক্তের পুকুর। পদ্মজা ভয়ে চট করে চোখ খুলল। সে ঘুমাচ্ছে না, বরং বারবার পূর্ণার সাথে সাক্ষাৎ করছে। পাশ ফিরে দেখে আমির শুয়ে আছে, তার চোখ দুটি বোঝা। গত দিনগুলোতে সে ঘুমায়নি। পদ্মজার সংস্পর্শে আসতেই তাকে ঘুম জেঁকে ধরেছে। পদ্মজা আমিরকে দেখে থমকায়। আমিরের এক চোখ ফুলে গেছে। পদ্মজা আলতো করে আহত স্থান ছুঁয়ে দেয়। কি যেন মনে পড়তেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। আমির চোখ খুলল। সে পদ্মজার পিঠের উপর নির্বিকারভাবে চেয়ে রইল। ফজরের আজানের সুর ভেসে আসে কানে। বিষাদরাঙা ভোরের আলো ঝাঁপিয়ে পড়ে ঘরের ভেতর। আমির উঠে বসে। পদ্মজা আবার ঘুমিয়ে গেছে। ঘুমের মাঝে বিড়বিড় করছে। আমির কান পেতে শুনে পদ্মজা পূর্ণাকে কিছু বলছে। সে তার পায়জামার পকেট থেকে লাল খামটি বের করে বালিশের কভারের ভেতর রেখে দিল। তারপর বিছানা থেকে নেমে পদ্মজার মুখের সামনে চেয়ার নিয়ে বসলো। ভোরের মায়াবী আলোয় পদ্মজার বিষণ্ণ মুখটা আরো বিষণ্ণ দেখাচ্ছে। আমির সাবধানে পদ্মজার কপালে চুমু দিল, হাতে চুমু দিল। তারপর মিষ্টি করে হেসে বলল, তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আবার তোমার পিছু নিব। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 89তম পর্ব। নিশীথে 5জন মানুষ বাঁধা অবস্থায় মাথা ঝুঁকে ঘুমাচ্ছে। আর সামনে রামদা নিয়ে এক রূপসী বসে আছে। পাশে 3টে কুকুর দাঁড়িয়ে আছে। দৃশ্যটি ভয়ঙ্কর। শুনশান নীরবতা কেটে যায় ক্ষণ মুহূর্ত। আর সময় নষ্ট করা যাবে না। তারা বেঘোরে ঘুমাচ্ছে। মৃত্যু উপভোগ না করে অমানুষগুলোর মরে যাক পদ্মজা চায় না। সে 2 জগ পানি 5 জনের মাথার উপর ঢেলে দিল। তাতেও তাদের ঘুম ভাঙল না। পদ্মজা রামদার শেষ প্রান্ত দিয়ে পরপর 5 জনের পায়ের তালুতে আঘাত করলো। এতে কাজ হয়। তারা সক্রিয় হয়। 5 জনই আধবোজা চোখে তাকায়। তাদের ঘুমের ঘর এখনো কাটেনি। মাথা ভারী হয়ে আছে, ভন ভন করছে। পদ্মজা চৌকি ঘাটে উপরে গিয়ে বসলো। রিদওয়ান পদ্মজাকে ঝাপসা ঝাপসা চোখে দেখছে। সে চোখ বুজে আবার তাকালো। পদ্মজার হাসি হাসি মুখটা ভেসে ওঠে। তার হাতে রামদা জল জল করছে। পদ্মজার পাশের 3টে কুকুরের চোখ। রিদওয়ান চমকে গেল। মজিদ, খলিল এবং আসমানি যখন পরিস্থিতি বুঝতে পারলো, তারাও চমকে যায়। তারা কথা বলতে গেলে ও আওয়াজ বের হয়, উঠতে গেলে টের পায় তাদের হাত পা বাঁধা। ঘুম উবে যায়, মস্তিষ্ক সচল হয়ে ওঠে। রিদওয়ান অবাক চোখে মজিদের দিকে তাকায়। মজিদও তাকালেন। তারা ছোটার জন্য ছটফট করলো। কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টাই সফল হচ্ছে না। আমির পদ্মজার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি বারবার বুজে যাচ্ছে, তবে পরিস্থিতি ধরতে পেরেছে। সে সবসময় বলে পদ্মজার নাকি নিজস্ব আলো আছে। এই যে এখন তার মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন অতলে যখন সে তলিয়ে যাচ্ছিল, তখন পদ্মজা এসে আলোর মিছিলে ভরিয়ে দিয়েছে তার মনের উঠান। পদ্মজা 5 জনকে পরখ করে নিল। তাদের ছটফটানি আর ভয়ার্ত চোখ পদ্মজার দেখা সবচেয়ে সুন্দর ও তৃপ্তিকর দৃশ্য। আমিরের উপর চোখ পড়তেই আগে চোখে ভাসে আমিরের অযত্নে বেড়ে ওঠা মাথার চুল, যা আমিরের কপাল ও চোখ ঢেকে রেখেছে। পদ্মজা উঠে দাঁড়ালো। রিদওয়ান ও মজিদের পাশে গিয়ে বসলো। দূরে সন্তানহারা পেঁচা ডাকছে চাপা সুরে। আশেপাশে নাড়াচাড়ায় শব্দ শোনা যাচ্ছে। পদ্মজা তাদের উপর ঝুঁকলো। তারপর মৃদু হেসে চাপা সুরে বলল, তবে হোক উৎসব।
পদ্মজার কণ্ঠ ও হাসি তাদের হৃৎপিণ্ডে জোরে সোরে আঘাত হানে। আসমানি উ শব্দ করেই চলেছে। সে ভীতগ্রস্ত, ভয়ে তার শরীরের ঘাম হচ্ছে। ভয় পাচ্ছে উপস্থিত চারজনই। পদ্মজা আনাড়ি নয়, সে এর আগে 3টে খুন করেছে। শেষ খুনটা নিখুঁত ছিল। পদ্মজাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রিদওয়ান শরীরের সবটুকু শক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। পদ্মজা হিজল গাছটির দিকে এগিয়ে যায়। লতিফা হিজল গাছের পিছনে কাপড়ের ব্যাগটি রেখেছে। পদ্মজা কাপড়ের ব্যাগখানা নিয়ে আসে। ব্যাগ উল্টো করতে বেরিয়ে আসে 3টে বয়াম, চাপাতি, ছুরি, রামদা ও তলোয়ার। অস্ত্রগুলো দেখে বন্দীদের আত্মা কেঁপে ওঠে। খলিল হাওলাদার ভয়ে পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে গোঙানো শুরু করলেন। পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকায়, ছুরি নিয়ে ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার হাতে ছুরি দেখে কুকুরগুলো পালাতে উদ্যত হয়, কিন্তু তারা সুপারি গাছের সাথে বাঁধা, তাই পালাতে পারল না। ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠল। পদ্মজা খলিলের উপর ঝুঁকে তার মাথার চুল শক্ত করে ধরে কিরমির করে বলল, যে হাত দিয়ে এতদিন হত্যা করে আসা হয়েছে, আমি আজ সেই হাত কেটে ফেলবো। খলিল চোখ দুটি মার্বেলের মতো বড় বড় হয়ে যায়। পদ্মজা রুদ্ধে রুদ্ধে ঢুকে পড়ে পূর্ণার মৃত্যু দেহের সোদা গন্ধ। ভেসে ওঠে আঁচড় কাটা মায়াবী মুখটা। সে মনের ক্রোধ প্রকাশ করতে খলিলের চুল ধরে রেইনট্রির গাছের সাথে 12 কয়েক আঘাত করলো। খলিলের মাথা ফুলে টিলারের মতো উঁচু হয়ে যায়। সে চোখে এতদিন হিংস্রতা ছিল, সেই চোখে ভয়ের ছাপ। পদ্মজা ছুরি দিয়ে খলিলের হাত পায়ের চামড়া ছিঁড়ে দিল। তারপর বয়াম থেকে মরিচ নিয়ে সেখানে আহত স্থানে মাখিয়ে দিল। খলিলের চোখ ফেটে জল বেরিয়ে আসে। তিনি কেঁদে কিছু বলছেন, কিন্তু উ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। যন্ত্রণায় তার কলিজা ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে হাত পা। খলিলকে ছেড়ে পদ্মজা সরু চোখে রিদওয়ানের দিকে তাকালো। কাছে কোথাও থেকে থেকে পেঁচা ডাকছে। জোনাকি পোকাদের দেখা যাচ্ছে না। কুকুর 3টে পদ্মজার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। খলিলকে আঘাত করার সময় পদ্মজার চোখে মুখে যে হিংস্রতা ফুটে উঠেছিল, সেই দৃশ্য দেখে তারা অবাক হয়েছে। পদ্মজাকে তাকাতে দেখে রিদওয়ান চট করে চোখের দৃষ্টি সরিয়ে নিল। খলিলের অবস্থা দেখার পর থেকে সে পদ্মজাকে ভয় পাচ্ছে। শরীরের সব শক্তি দিয়ে চেষ্টা করছে ছোটার। রিদওয়ান চোরা চাহনি দেখে পদ্মজার হয়তো হাসলো। মধ্যরাতের বাতাস ছড়িয়ে পড়েছে সর্বত্র। পদ্মজার দ্বিতীয় বয়ামটি নিয়ে রিদওয়ানের দিকে এগিয়ে আসে। পদ্মজা এক একটা কদম রিদওয়ানের আত্মাকে কাঁপিয়ে তুলছে। পদ্মজা রিদওয়ানের পাশে বসলো। রিদওয়ান আর চোখে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা রিদওয়ানের মুখের সামনে মুখ নিয়ে দাঁত বের করে হাসলো। বলল, রাখে আল্লাহ মারে কে, হ্যাঁ? রিদওয়ান একটু নড়াচড়া করে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। পদ্মজা এক থাবায় রিদওয়ানের মুখ থেকে সঙ্গে সঙ্গে রিদওয়ান মজিদের উদ্দেশ্যে বলল, আমি আগেই বলছিলাম এই মেয়ে আমাদের বিপদের কারণ শুনেননি। পদ্মজা খপ করে রিদওয়ানের তালুর চুল টেনে ধরল। রিদওয়ান পদ্মজার মুখে থুতু ছেড়ে মারে। পদ্মজা তার মুখ দ্রুত সরিয়ে নেয়। রিদওয়ানের থুতু রিদওয়ানের মুখের উপরই পড়ল। রিদওয়ান কটমট করে তাকালো, বলল, বেয়াদব মাইয়া, তোরে প্রথম দিনই মেরে ফেলা উচিত ছিল। পদ্মজা উঠে দাঁড়ায়, জোরে লাথি মারে রিদওয়ানের মুখে। লাথি খেয়ে রেইনট্রি গাছের সাথে আঘাত পায় রিদওয়ান। তার মাথা ভন ভন করে ওঠে। রিদওয়ান কিছু বোঝার আগে পদ্মজা তার প্যান্টের ভিতর বয়াম থেকে কিছু ঢেলে দিল। সেকেন্ড কয়েক পার হতেই বিশেষ বিশেষ স্থানে জ্বালা পড়া অনুভব করে। একসাথে অনেকগুলো জীবের কামড়, তার মুখ নীল হয়ে যায়। সে চমকে তাকায় পদ্মজার দিকে, প্রশ্ন করে, কি দিছস? খানকির ঝি, প্যান্টের ভিতর কি দিছস তুই? পদ্মজা উত্তর দিল না। রিদওয়ান চিৎকার করতে থাকে। পদ্মজা রয়ে শয়ে রিদওয়ানের চিৎকার করার দৃশ্য দেখতে দেখতে কুকুরগুলোকে মুক্ত করে দেয়। কুকুর 3টে পদ্মজার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে পিছিয়ে যায়। পদ্মজা তৃতীয় বয়ামে নিয়ে মজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। বয়াম থেকে 2 টুকরো কাঁচা মাংস বের করলো। ছাগল জবাই করেছিল আজ। সে দেখে শুনে হাড্ডি সহ কয়েক টুকরো মাংস রেখে দিয়েছিল। মাংস দেখে কুকুরগুলোর চোখ চকচক করে উঠল।
পদ্মজা এক টুকরো মাংস নিয়ে মজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর মজিদের মুখের উপর মাংসটির টুকরাটি ধরলো। তিনটি কুকুর ঘেউ ঘেউ করে একসাথে ঝাঁপিয়ে পড়ে মজিদের উপর। কুকুরগুলো লাফ দিতেই পদ্মজা মাংসের টুকরোটা মজিদের উপর ছেড়ে দেয়। কুকুরগুলোকে নিজের দিকে তেড়ে আসতে দেখে মজিদ নিঃশ্বাস নিতে ভুলে যান। চোখের পলকে মজিদের হাত পা ও মুখের চামড়া ছিঁড়ে যায়, বেরিয়ে আসে রক্ত। এক টুকরা মাংস নিয়ে তিন কুকুরের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। তাদের বিষ দাঁতের কামড় পড়ে মজিদের গোপনাঙ্গে। তিনি গঙ্গাতে গঙ্গাতে চোখের ইশারায় পদ্মজাকে আকুতি করেন এসব যেন থামানো হয়। অন্যদিকে রিদওয়ান ছোটার জন্য ছটফট করছে। পদ্মজাকে বিশ্রী গালাগালি করে হুমকিও দিয়েছে। যখন পিঁপড়ার কামড়ে সর্বাঙ্গ বিষিয়ে উঠে তখন সে পদ্মজাকে অনুরোধ করে তাকে বাঁচাতে। কখনো পদ্মজাকে দেবী বলে, আবার কখনো মা বলে ডাকলো। ওয়াদা করলো সে আর কখনো অন্যায় করবে না। পদ্মজা উত্তরে কিছুই বলেনি। সে নির্বিকার। রিদওয়ান ও কুকুরের চিৎকার শুনে মাথার উপর এক ঝাঁক পাখি ডানা ঝাপটিয়ে উড়ে গেল, আবার ডানা ঝাপটিয়ে ফিরে এলো। পাখিদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। তাদের অস্থিরতা দানবের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোর কচি ডালপালা ও পাতা বারবার নড়ে চড়ে উঠছে। পদ্মজা এবার বয়াম নিয়ে খলিলের পিছনে গিয়ে দাঁড়ালো। পূর্বের মাংসটি নিয়ে একটি কুকুর দৌড়ে চলে যায়, তার পিছনে পিছনে বাকি দুটি কুকুরও গেল। পদ্মজা আরেক টুকরো মাংস খলিলের মুখের উপর ধরলো। তারপর কুকুর তিনটে আকর্ষণ পেতে মুখ দিয়ে শব্দ করলো, হুস। খলিল হাওলাদার কুকুরগুলোকে দিকে তাকিয়ে ভয়ে প্রস্রাব করে দিলেন। পদ্মজার ডাকে তিনটে নেড়ি কুকুর সাড়া দিল। তারা ঘেউ ঘেউ করে দৌড়ে আসে, খলিলের উপর ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আগের মতোই হাতের মাংস খলিলের উরুর উপর ছেড়ে দিল। তারপর আরেক টুকরো মাংস নিয়ে আসমানের সামনে গিয়ে দাঁড়ালো। বয়াম রাখলো মাটিতে। একটা কুকুর পদ্মজার পিছনে এসে দাঁড়ায়, ঘেউ ঘেউ করে চিৎকার করে তাকে মাংস দিতে। পদ্মজার এক হাতে ছুরি বলে ভয় তার উপরে ঝাঁপিয়ে পড়ে মাংস কেড়ে নেওয়ার সাহস পাচ্ছে না। আসমানি পদ্মজাকে তার সামনে দাঁড়াতে দেখে গোপনে ঢোক গিলল। তার চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে কিছু একটা বলতে চাইছে। চোখের জলে যেন এক্ষুনি বন্যা বয়ে যাবে। মেয়েরা ভালো হোক খারাপ হোক, বুড়ো হোক আর যুবতী হোক, তারা ভীষণ কাঁদতে পারে। পদ্মজা আসমানির মুখ মুক্ত করে দিল। আসমানি কাঁদো কাঁদো সুরে অনুরোধ করলো, আল্লাহর দোহাই লাগে ভাবি, আমারে ছাইড়া দেন, আমি আপনার গোলামি করাম সারা জীবন। পদ্মজা আসমানের সামনে বসলো। আসমানের উপর ঝুঁকে তার গাল আলতো করে ছুঁয়ে দিয়ে আদরে সুরে বলল, তুমি ভীষণ সুন্দর। পদ্মজার ঠান্ডা স্পর্শ আসমানের যকৃত ছুঁয়ে ফেলল। সে কেঁপে উঠে, চোখে মুখে অসহায়ত্ব ফুটে পদ্মজার চোখের দিকে তাকায়। পদ্মজা হাসলো। আসমানের চুলের মুঠি শক্ত করে ধরে বলল, আমি পুরুষ না যে আমার আকৃষ্ট করবে। আমার বোনের মৃত্যু কষ্ট তোমাকেও অনুভব করতে হবে। পদ্মজার হাতের মাংসের টুকরাটি মজিদের উপর ছুঁড়ে মারল। তাৎক্ষণিক কুকুর তিনটে মজিদের উপর আবার ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আসমানির পায়ের দড়ি খুলে সেই দড়ি দিয়ে আসমানির গলা পেঁচিয়ে ধরে। আসমানির চোখ উল্টে যায়। পদ্মজার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। সে শান্ত স্বাভাবিক। যখন আসমানি নিস্তেজ হওয়ার পথে পদ্মজার দড়ি ছেড়ে দিল। আসমানি কাশতে কাশতে নতজানু হয়। পদ্মজা আবার পেঁচিয়ে ধরল। আসমানি দুই পা দাপিয়ে দম নেওয়ার চেষ্টা করে। তার শাড়ি হাঁটু অবধি চলে এসেছে। যতক্ষণ না আসমানির নাক মুখ দিয়ে রক্ত বের হয়, পদ্মজা শরীরের সবটুকু শক্তি দিয়ে টেনে ধরে রাখে দড়ি। ক্ষণমুহূর্ত যুদ্ধে আসমানি নিস্তেজ হয়ে যায়। পদ্মজা দড়ি ছেড়ে দিল। আসমানের জিহ্বা মুখের ভেতর নেই, বাইরে বেরিয়ে এসেছে। চোখ দুটি উল্টে রয়েছে, সারা মুখ কালচে ভাব। পদ্মজা তার দুই হাত ঝেড়ে আসমানের মৃত লাশ থেকে দূরে সরে দাঁড়ায়। পিঁপড়ার কামড়ে রিদওয়ানের কোমর থেকে পায়ের তালু অবধি অবশ হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, শরীর ব্যথায় টনটন করছে। তার স্পর্শকাতর স্থানে গুরুতর আহত। পদ্মজা ছুরি নিয়ে রিদওয়ানের সামনে এসে দাঁড়ায়। রিদওয়ানের উরুতে ছুরি প্রবেশ করে আবার বের করে টানে।
রিদওয়ান চিৎকার করে উঠল, অনেক কষ্টে উচ্চারণ করলো, আর না, আর না। পদ্মজা শুনে ছুরি ছুঁড়ে মেরে কৌশল করে ধরলো, তারপর ছুরি দিয়ে রিদওয়ানের শরীরে অগণিত আঘাত করতে থাকে। তারপর এক চোখ তুলে নিল। রিদওয়ান জোরে আর্তনাদ করে ওঠে, আকুতি করে তাকে মৃত্যু দিতে নয়তো বাঁচতে দিতে। পদ্মজার দাঁতের দাঁত চেপে রিদওয়ানের দুই গাল চিপা দিয়ে ধরলো, ফিসফিস আওয়াজের মতো করে বলল, এই এই চোখগুলো আর কোনোদিন কোনো মেয়েকে দেখবে না, কোনোদিন না। রিদওয়ান এক চোখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। কুকুরগুলো আরো মাংসের জন্য বিরতিহীনভাবে চিৎকার করে। পদ্মজা তার কথা শেষ করে রিদওয়ানের আরেকটা চোখ ছুরি ঢুকিয়ে দিল। তারপর পরই মুখের উপর ছুরি দিয়ে তেসরাভাবে টান মারল। রিদওয়ানের নাক ছিঁড়ে উপড়ে ঠোঁট দুই ভাগ হয়ে যায়। চিৎকার করার শক্তিটুকু তা আর সে পেল না, তার পূর্বেই বেহুশ হয়ে যায়। পদ্মজা ক্রোধে মৃদু কাঁপছে, তার সাদা শাড়ি ইতিমধ্যে রাঙা হয়ে গেছে। সে রামদা নিয়ে নিঃশ্বাসের গতিতে যেভাবে পারে রিদওয়ানকে কোপাতে থাকে। তার মুখ দিয়ে ক্রোধ সুর বের হচ্ছে। রিদওয়ান শরীরের মাংস ছিটকে পড়ে এদিক সেদিক। লুকিয়ে দেখা নিশাচর এক সুরে ডেকে ওঠে। তারা পদ্মজাকে তার কাজে সাহস জোগাতে কিছু বলছে, নাকি ভয় পেয়ে ডাকছে কে জানে। প্রায় মিনিট 10 পর পদ্মজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখ রক্তে অস্পষ্ট, চোখ দুটি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শাড়ি তাজা রক্তে জবজবে, সামনের চুলগুলো রক্তে আঠালো হয়ে গেছে। তার বুক হাঁপুড়ের মতো উঠানামা করছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বাতাস পদ্মজার সাহসিকতা মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করার জন্য ধেয়ে আসছে। পদ্মজা রামদা থেকে রক্ত পড়ছে চুয়ে চুয়ে। সে রামদা রেখে সদ্য কেনা চাপাতি তুলে নেয় হাতে, ঘুরে এসে মজিদের সামনে দাঁড়ায়। কুকুরের আঁচড় আর কামড়ে মজিদের প্রাণ নেতিয়ে পড়েছে। পদ্মজা মজিদের মুখের বাঁধন খুলে দেয়, মজিদ শেষ আর্তনাদ শোনার জন্য। মজিদ অস্পষ্ট সুরে বলল, মা, মা, আমায়। মজিদ কথা শেষ করতে পারলেন না। পদ্মজা চিৎকার করে হাত ঘুরিয়ে এক আঘাতে মজিদের মাথা দ্বিগণ্ডিত করে ফেলল। রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ে। বুড়বুড় শব্দ তুলে পেটের নাড়িভুড়ি ফেটে রক্ত বেরিয়ে আসে। পদ্মজা এক মুহূর্ত থামল না, হিংস্র তাণ্ডব চালিয়ে গেল। তার রক্তের তৃষ্ণা মেটেনি। সে খলিলের মুখের বাঁধন খুলে দিল। পদ্মজাকে রক্ত মানবী মনে হচ্ছে। তার শরীরে প্রতিটি লোমকূপ রক্তে স্নান করছে। খলিল হাউমাউ করে কেঁদে উঠল, ও মা, ও মা, আমারে সাইরা দাও, আমি তোমারে বাপের মতো, ও মা, আমারে সাইরা দাও। পদ্মজা দাঁত বের করে হাসলো, তার দাঁতের রক্ত লেগে আছে, ভয়ানক দেখাচ্ছে। কোথায় গেল তার ভুবনমোহিনী রূপ? রক্তের সাগরে ডুব দিয়েছে সে। পদ্মজা চাপাতি দুই হাতে ধরে হাত ঘুরিয়ে উদ্ভ্রান্তের মতো খলিলের আঘাত করতে থাকে। এক আঘাতে খলিলের আত্মা দেহ ছেড়ে দেয়, কিন্তু পদ্মজা থামল না। সে ক্রোধসুর মুখে রেখে খলিলকে ইচ্ছে মতো কোপাতে থাকলো। ক্যাচ ক্যাচ শব্দে চারপাশ কেঁপে কেঁপে ওঠে। আঘাতে আঘাতে খলিলের এক হাত, কান, নাক, শরীর সাথে আলাদা হয়ে যায়। পদ্মজা ক্লান্ত হয়ে চাপাতি খলিলের মুখের ভেতর ঢুকিয়ে দিল। বাম হাতে কোমর থেকে আরেকটা ছুরি নিয়ে খলিলের পেটে ঢুকিয়ে দিল। রিদওয়ান, মজিদ আর খলিলের রক্ত মাটি বেয়ে পুকুরের কালো জলের দিকে যাচ্ছে। পদ্মজা মাটিতে বসে পড়ে। নেড়ি কুকুরগুলো ভয় পেয়ে দূরে চলে গিয়েছে। দূর থেকে তারা পদ্মজাকে দেখছে। হিংস্র ঝড়ের তাণ্ডব থামতেই চারিদিকে নিস্তব্ধতা ভর করে। পদ্মজা ভীষণ ক্লান্ত। সে দুই চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিল। তারপর মাথা তুলে আমিরের দিকে তাকালো। আমির এতক্ষণ পদ্মজার দিকে তাকিয়েছিল। পদ্মজাকে তার দিকে তাকাতে দেখে সে চোখ সরিয়ে নিল। আমিরের চোখের উপর পড়ে থাকা চুলগুলো বাতাসে উড়ছে। সে শান্ত হয়ে বসে আছে, কোনো ছটফটানি নেই, অস্থিরতা নেই, ভয় নেই। সে নির্লিপ্ত। পদ্মজা ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকালো। আমিরের দেওয়া নতুন তলোয়ারটি ঘাসের উপর পড়ে আছে। পদ্মজা মাটিতে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো।
3 কদম এগিয়ে তলোয়ারটি হাতে তুলে নিল। তারপর ফিরে তাকালো আমিরের দিকে। সেদিনের কথা, যেদিন আমির নিজে এই তলোয়ার পদ্মজার হাতে তুলে দিয়েছিল, জীবন নেওয়ার অনুমতি দিয়েছিল। এই কথা শুনে পদ্মজার সে কি কান্না! কিন্তু আজ পদ্মজা শুধুই পদ্মজা, প্রিয় স্বামীর পদ্মবতী নয়। পদ্মজা শক্ত করে তলোয়ার ধরে সামনে এগিয়ে যায়। সে যত এগোচ্ছে অনুভব করছে বুকের ভেতরের শক্ত আবরণটা সরে যাচ্ছে। একটা নরম কোমল অনুভূতি জেগে বসছে। পদ্মজা আমিরের সামনে এসে দাঁড়াতেই আমির চোখ তুলে তাকালো। এই যে রাতের বাতাসে পদ্মজা এক দুটো চুল উঠছে, তাতেও ভালো লাগছে। রক্তের মাখামাখিও পদ্মজার রূপের বেঘাত নষ্ট করতে পারেনি, অন্তত আমিরের কাছে। নির্জন নিরিবিলি পরিবেশে আমিরকে এমন অবস্থায় এত কাছে দেখে পদ্মজার চোখগুলো শীতল হয়ে ওঠে। তার মনে হচ্ছে আমিরের চোখ, পা, হাত, বুক, বাহু সব কথা বলছে। সেদিনই তো তাদের বিয়ে হলো। আমির তার শক্তপোক্ত দুটি হাত দিয়ে পদ্মজাকে কোলে নিয়ে ঘরে তুলে, উপহার দিয়ে নতুন সংসার, নতুন পৃথিবী। সে আমিরের সংস্পর্শে এসে আবিষ্কার করে নতুন এক সত্তা। পুরনো কথা ভেবে পদ্মজার কণ্ঠনালীতে একটা যন্ত্রণা ঠেকেছে। তার কণ্ঠনালী ব্যথা করছে। সে মাটিতে তলোয়ার রেখে নিমট্রি গাছের দড়ি থেকে আমিরকে মুক্ত করে দেয়। এখন শুধু আমিরের হাত পা আর মুখ বাঁধা। পদ্মজা আমিরের সামনে বসলো। আমিরের নতজানু মুখটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। তারপর আমিরের বুকে সাবধানে এক হাত রাখলো। পদ্মজা একটুখানি ছোঁয়া আমিরের সত্তাকে কাঁপিয়ে তুলে, যেন সমুদ্রের ঢেউ গর্জে ওঠে, আকাশ ভেঙে বজ্রপাত পড়ে। কুকুরগুলো ধীরে ধীরে এগিয়ে আসে। পদ্মজার ছলছল চোখ দুটি স্পষ্ট। আমিরের মনে হচ্ছে আকাশের চাঁদটা ঠিক পদ্মজার মাথার উপরে। সে সকল অনুভূতি হারিয়ে ফেলেছে, কিন্তু পদ্মজাকে কোমল চোখে তাকাতে দেখে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। চোখের চাহনিতে মনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে পদ্মজা। বোঝা যাচ্ছে সে আমিরের প্রেমে কতটা মাতোয়ারা। আমির আশা করেনি এই মুহূর্তে এত কিছুর পর পদ্মজার চোখে পুরনো প্রেম দেখতে পাবে। বুকটা আর কত পুড়বে, যখন একসাথে থাকা সম্ভবই না। আমিরের চুপ থাকা, আমিরের নির্লিপ্ততা বলে দিচ্ছে সে পদ্মজার কোনো আঘাতকেই পরোয়া করে না। আমিরের মায়া মায়া চোখ দুটি গ্রাস করে ফেলে পদ্মজাকে। কেন জানি তার খুব কান্না পাচ্ছে। বুকের ভেতর কোথায় যেন লুকানো জায়গা থেকে একদল অভিমান প্রচন্ড কান্না হয়ে দু চোখ ফেটে বেরোতে চাইছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, কেন আমায় ভালোবাসলেন না? তার কণ্ঠে কান্না। আমিরের এক চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কোন শাব্দিক উচ্চারণে বোঝাবে পদ্মজাকে ঠিক কতটা ভালোবাসে? কি করে বলবে? সে পদ্মজার জন্য বিষের দানা। ভালোবাসা এক ভয়ঙ্কর মহামারীর নাম, যে মহামারীর একমাত্র পথ বিপরীত মানুষটিকে ছাড়া নিঃস্ব হয়ে যাওয়া। এই মহামারীতে আক্রান্ত হয়ে কত মানুষ বৈরাগী হয়েছে, আর আমির বেছে নিয়েছে মৃত্যু। পদ্মজা হুট করে আমিরের কপালে চুমু খেলো। আমিরের হৃৎপিণ্ড জ্বলে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পদ্মজার দুই চোখের জল আটকাতে পারল না। সে বলল, আপনার দুটি সত্তার একটি আমার স্বামী, আমি তাকে সম্মান করি, কিন্তু অন্য সত্তার জন্য আপনাকে মরতে হবে। পদ্মজা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে। আমির নিজেকে সামলে চোখের দৃষ্টি নত করলো। পদ্মজা নিজেকে নিজে প্রশ্ন করে বুকটা জ্বলে যাচ্ছে কেন? একটু আগের তেজটা কেন নেই বুকের ভেতর? আমিরের ভালোবাসা অভাব তাকে পুড়িয়ে দিচ্ছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙ্গাল সে, তার স্বামীর ভালোবাসার কাঙ্গাল। কিন্তু সেই ভালোবাসাই প্রতারণা করলো। এই ভালোবাসার ভাগ হয়েছে আরো আগে। কষ্টগুলো বাতাসে উড়ে যায় না কেন? পদ্মজা খাপ থেকে তলোয়ার বের করলো। তলোয়ারখানা দেখে পদ্মজার বুকের ভেতর দ্রিম দ্রিম করে কিছু বাজতে থাকে। কেঁপে উঠে তার হাত। পদ্মজা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো। তারপর কাপা হাতে আমিরের মুখ থেকে ওড়নার বাঁধন খুলে দিল। আমিরের আর্তনাদ শোনার জন্য নয়, সে চায় আমির তাকে কিছু বলুক,
কিন্তু কি শুনতে চায় সে জানে না। আমিরের বেলা সে কঠোর হওয়া তো দূরের থেকে থাক, তলোয়ার চালানোর সাহস পাচ্ছে না। আমিরের মাথা নত করে অপেক্ষা করছে মৃত্যুর জন্য। মৃত্যু তার জন্য উপহার। পদ্মজা আঘাত করতে সময় নিচ্ছে। আমিরের নিশ্চুপতা তার মনের ব্যথা বাড়িয়ে দিচ্ছে। সে বেহায়া হয়ে কাটকাট কণ্ঠে বলল, কিছু বলার আছে? আমির তাকালো। এই তো, এই দৃষ্টি পদ্মজাকে খুন করে ফেলে, তীরের বেগে বুকের ভেতর ছিদ্র করে ফেলে। এই পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত, অথচ ভুবনমোহিনী রূপসী পদ্মজা শ্যামবর্ণ এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছে। আমির বলল, গত 4 দিনের যন্ত্রণা একাংশ যদি তুমি অনুভব করতে, আমাকে খুন না করে বাঁচিয়ে রাখতে, আমার শাস্তি হতো আমার বেঁচে থাকা। আমির কথা শেষ করে চোখের পলক ফেলার পূর্বে পদ্মজা তার বুকের মধ্যিখানে তলোয়ার ঢুকিয়ে দিল। তলোয়ার বুক ভেদ করে পিঠে গিয়ে ঠেকে। আচমকা আক্রমণ করায় আমির অবাক হলো। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। বুকের যন্ত্রণা শেষবারের মতো 2 চোখ ছাপিয়ে বেরিয়ে যায়। আমিরের মুখ থেকে এত রক্ত বের হতে দেখে পদ্মজার পায়ের তলা কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে তলোয়ার টেনে বের করলো। আমিরের দেহটা দপ করে শব্দ তুলে লুটিয়ে পড়ে মাটিতে। পদ্মজার বুক ছ্যাদ করে উঠে, বুকের ভেতর পাহাড় ধ্বংসে পড়ে। সে দ্রুত আমিরের 2 হাতের বাঁধন খুলে দেয়। বুকের ভেতর থেকে শব্দ তুলে কান্নারা বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, যাবেন না, যাবেন না। আমিরের শরীর 2-3টে ঝাঁকি দিয়ে নিথর হয়ে যায়। পদ্মজা মাথায় 1 হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়। তার শরীরটা কেমন যেন করছে। চোখের সামনে তিল তিল গড়ে তোলা প্রেমের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে শব্দ শুনতে পাচ্ছে। শব্দের আঘাতে তার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পদ্মজা আর্তনাদ করে উঠে 2 হাতে মাটি চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল, আল্লাহ, আল্লাহ। তার চিৎকার শুনে সন্তানহারা পেঁচাটির কান্না থেমে যায়। আল্লাহ উচ্চারণটি প্রতিধ্বনিত হতে থাকে যেন বারবার। এই একটি ডাকে পদ্মজার সর্বহারার বেদনা ফুটে ওঠে। সে আপন মানুষদের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত। তার যন্ত্রণার পাহাড় ভেঙে গেছে। পদ্মজা বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে একবার ডানে যায় আর আরেকবার বামে যায়। তারপর আমিরের মাথার কাছে এসে বসে। আমিরের চোখ দুটো খোলা, পদ্মজার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়ার কি পদ্মজাকে দেখার তৃষ্ণা মেটেনি? তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না পদ্মবতী। পদ্মজা চমকে পিছনে তাকায়। কেউ নেই। ডান পাশ থেকে আবার শুনতে পায় একই কথা। পদ্মজা ডান পাশে তাকায়, তারপর শুনতে পায় বাম পাশ থেকে। পদ্মজা চরকির মতো ঘুরতে থাকে। সে বাস্তব দুনিয়া থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। আমিরের বলা পুরনো কথাগুলো সে শুনছে। প্রতিটি কথা তাকে সূচের মতো খোঁচাচ্ছে। পদ্মজা এত ব্যথা সহ্য করতে না পেরে 2 হাতে খামচে ঘাস টেনে তুলল। তারপর 1 হাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে চিৎকার করে কাঁদলো। কাঁদতে কাঁদতে তার গলার সুর স্তব্ধ হয়ে যায়। সে শরীরের ভার ছেড়ে দেয়, সেজদায়ের মতো উবু হয়। তারপর মাথা তুলে 1 হাতে আমিরের চোখ দুটি বন্ধ করে দিল। চোখের জল মুছে চারপাশে চোখ বুলালো। তার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে এখন সে একা। আচমকা সে উঠে দাঁড়ায়। যেখানে ভোজ আসর হয়েছিল সেখানে ছুটে যায়। আমিরের প্লেট আলাদা। তার প্লেটে 2টো পদ্ম ফুল আঁকানো। পদ্মজা খুঁজে খুঁজে আমিরের প্লেটটা বের করলো। সেখানে কিছু খাবার অবশিষ্ট ছিল। পদ্মজা ঘাড় ঘুরিয়ে একবার আমিরের মৃতদেহ দেখলো, তারপর দ্রুত অবশিষ্ট খাবারটুকু খেলো। খাবার শেষ হতেই পানি না খেয়ে দৌড়ে আমিরের কাছে আসে। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বুকের এদিক থেকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। চাঁদটা অর্ধেক ডুবে গিয়েছে, তবে তার আলো এখনো রয়ে গেছে। পদ্মজা আমিরকে টেনে সোজা করলো।
আমিরের শার্টের বুক পকেটে থেকে একটি বিশেষ শিশি বেরিয়ে আসে। পদ্মজা শিশিখানা হাতে নিয়ে অবাক চোখে আমিরের ফ্যাকাশে মুখটা দেখে। সে কিছু একটা বলে কিন্তু কথাটি ফুটলো না, তার কথা হারিয়ে গেছে। তারপর ভাবলো বিষ খেয়ে আত্মহত্যা করব, কিন্তু পরক্ষণে মনে পড়লো আত্মহত্যা মহাপাপ। পদ্মজা বিষের শিশি ছুঁড়ে ফেলে পুকুরে। আমিরের মাথাটা কোলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদলো পদ্মজা। বাতাসের বেগ বেড়েছে, রক্ত শুকানোর পথে, ঠান্ডা কাটার মতো বিচ্ছে শরীরে। পদ্মজার ভীষণ ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত আমিরকে টেনে মাঝে নিয়ে এসে সুন্দর করে শুইয়ে দিল। তারপর আমিরের নিথর দেহটিকে দুই হাতে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে পড়ল। মিনিট দুয়েক পর ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে আমিরের দুই গালে সময় নিয়ে দুটো চুমু দিল পদ্মজা। একটা কুকুর পদ্মজাকে ঘিরে হাঁটছে, আর বাকি দুটো কুকুর মজিদ, খলিল, রিদওয়ান ও আসমানের লাশ শুকছে। ক্লান্ত পদ্মজা আমিরের বুকে শুয়ে শান্ত হলো, চোখ বুজলো। যে পৃথিবীর লীলা খেলায় সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাতে, সেই পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখল। ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি, যার হাতের 5টি আঙ্গুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সবকিছু তুচ্ছ করে ছুটে যাই, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই, তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে স্বামীর বা পাঁজরে হাড়ে স্ত্রী তৈরি, তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ও পৃথিবী, সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাঁ পাশেই হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি। শেষ রাত্রি চারিদিকে ছড়িয়ে আছে রক্ত। একটি জিহ্বা বের করা নারী দেহ, 3টি ক্ষতবিক্ষত পুরুষ দেহ ও একটা মাথা। মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার, তার বুকের উপর শুয়ে আছে তারই অর্ধাঙ্গিনী, তারই খুনি উম্মে পদ্মজা। খাবারে ঘুমের ঔষধ ছিল বলে পদ্মজা ঘুমিয়ে পড়েছে। 3টে নেড়ি কুকুর এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটছে, সাই সাই করে বাতাস বইছে। অনেকগুলো তারার মাঝে একটা চাঁদ, স্বচ্ছ আকাশ, চাঁদটা তার নরম আলো নিয়ে ঠিক আমির পদ্মজার উপর স্থির হয়ে আছে।